আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের কুইক বুকস অনলাইনের সর্বশেষ ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা যে যে টপিক গুলো দেখবো: প্রজেক্ট, ব্যাংক ডিপোজিট, ক্রিয়েটিং কাস্টমার স্টেটমেন্ট, পেরোল, ইউএসএ অ্যাজ পার স্টেটমেন্ট, কুইক বুকস অনলাইন পেরোলের ডিসকাশন করব, ভ্যাট রিটার্ন, তারপরে বাজেট তৈরি কিভাবে করতে হয় এবং কিভাবে কুইক বুকস অনলাইনের সাথে ডেস্কের কানেকশন করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা সবার আগে চলে যাব হচ্ছে প্রজেক্টে। প্রজেক্ট অপশনটা কোথায় আছে? কে বলতে পারবেন? প্রজেক্ট নেভিগেশন প্যানেল থেকে প্রজেক্ট অপশনটা আছে। যদি কারো না থাকে, অপশনটা যদি না থাকে, তাহলে একটু সেটিংস থেকে গিয়ে সেটিংটা ঠিক করে আসতে হবে। সেটিংসে কোথায় পাবো বলেন তো? সেটিংসে যে অপশন গুলো আছে, ইউজেস, কোম্পানি, সেলস এক্সপেন্স, টাইম অ্যাডভান্স, কোথায়? এই যে প্রজেক্ট অপশনটা অনেকের অফ করা থাকতে পারে, আপনার এটা অন করে নিয়ে আসবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা চলে যাব হচ্ছে প্রজেক্ট অপশন। এখন প্রজেক্ট বেসিক্যালি কি, বা আমাদের প্রজেক্ট এখানে কেন তারা দিছে? এখানে প্রজেক্ট নিয়ে তারা কি বলছে? রান ইউর প্রজেক্ট উইথ কনফিডেন্স, মেক বেটার ডিসিশন বাই নোয়িং হাউ ইউর জবস আর ডুইং। এখানে একটা ভিডিও দেওয়া আছে, তাই না? এই যে ভিডিওতে ক্লিক করলে আপনার ডান পাশে তাদের যে হেল্পের প্যানেল আছে, হেল্পের প্যানেল আপনাকে এই যে ক্রিয়েট প্রজেক্ট কুইকবুকস অনলাইন এন্ড অ্যাকাউন্টেন্ট, কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হয় এ দেখেন স্টেপ বাই স্টেপ তারা আপনাকে কি দিয়ে দিছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে প্রফিটেবিলিটি ইন ওয়ান প্লেস, কিপ ট্র্যাক অফ ইউর লেবার কস্ট, এলিমিনেট দ্য গেস ওয়ার্ক। এখন প্রজেক্ট জিনিসটা কি? আপনার প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রজেক্ট পরিচালনা করতে পারে, ঠিক আছে? এখন এটা যেহেতু হেলথ কেয়ার রিলেটেড প্রতিষ্ঠান বা ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান, তারা বিভিন্ন ধরনের কি প্রজেক্ট করতে পারে। এখন প্রজেক্টের ইনফরমেশন গুলা আমার আলাদা রাখার প্রয়োজন পড়ে। প্রজেক্ট থেকে আমার কত লাভ হয়েছে, লস হয়েছে, তারপরে হচ্ছে প্রজেক্টে আমি কত খরচ করছি, এই জিনিসগুলো জানার প্রয়োজন পড়তে পারে। এই জন্যই তারা প্রজেক্ট নামে আলাদা একটা অপশন দিয়ে রাখছে। আমরা এখান থেকে আমরা বেসিক্যালি দেখতে পাবো। এখানে দেখেন একটা সুন্দর করে তারা ডায়াগ্রাম আপনাদের সামনে দিছে। এই ডায়াগ্রামটা খেয়াল করেন। এখানে কি কত পার্সেন্ট প্রফিট মার্জিন সেটা দেখাচ্ছে, ইনকাম এবং কস্টের একটা চিত্র দেখাচ্ছে। এই যে দেখেন ইনকাম, তারপরে মাইনাস করে কি কস্ট, তাই না? ইনকাম থেকে কস্ট মাইনাস করছে, তারপর সেখান থেকে কি পাওয়া গেছে? প্রফিট পাওয়া গেছে। এখন এই জিনিসটাই আমরা এখন এখানে বের করব। তাহলে আমরা সর্বপ্রথম চলে যাব স্টার্টে, প্রজেক্ট, একটা প্রজেক্ট অ্যাড করতে চলে যাব। দেখেন এখানে সর্বপ্রথম আপনাকে বলছে হচ্ছে প্রজেক্ট ডিটেইলস, প্রজেক্টের একটা নাম, একটা কাস্টমার, অবশ্যই কি প্রজেক্ট কি যে কোনো একটা কাস্টমারের আন্ডারে তো হবে। তারপরে হচ্ছে ইমেইল, স্টার্ট ডেট এবং এন্ড ডেট, প্রজেক্টের স্ট্যাটাস কি হবে এবং কিছু যদি নোট থাকে। এখন আসেন আপনাদেরকে যে ফাইল দিব, সেই ফাইলের মধ্যে তিনটা প্রজেক্ট থাকবে। প্রথম প্রজেক্ট হইতেছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে, তারপরে তা থাকবে হইতেছে মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে, তারপরেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে। ঠিক আছে, তিনটা প্রজেক্ট আপনাদের অ্যাড করতে হবে। আর বাকি যে ডিটেলস গুলো আমি একটু বুঝাই দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন প্রথমে কি প্রজেক্টের নাম, তারপরে কি কাস্টমারের নাম দিছে, স্টার্ট ডেট, এরপরে কি এন্ড ডেট, এরপরে এমপ্লয় ইনফরমেশন, মানে ওই প্রজেক্টে আপনি কয়েকজন এমপ্লয়কে বা আপনার কর্মচারীকে আপনি অ্যাসাইন করছেন, তাদের নাম, তারা কত ঘন্টায় কাজ করে, তারপরে হইতেছে কত প্রতি আওয়ারে কত ঘন্টা, প্রতি আওয়ারে সে কত টাকা করে চার্জ করে এবং কত ঘন্টা কাজ করছে, এগুলো দেওয়া আছে। তারপর ট্রানজেকশন, ইনকাম রিলেটেড ট্রানজেকশন। এখন এখানে আমি ডেট দিই নাই, ডেট যদি না দিই তাহলে কি অবশ্যই আমার কি এই ইনকাম আর এক্সপেন্সটা কি এই ডেটের মধ্যে হবে, তাই না? আমার প্রজেক্টে শুরু হইতেছে জানুয়ারি 1, 2024 থেকে মার্চ 31। তাহলে এই প্রজেক্টে যত খরচ, এই যে যত এক্সপেন্স, এই যে প্রজেক্টে যত এক্সপেন্স, প্রজেক্টে যত ইনকাম, সবই তো এই জানুয়ারি থেকে মার্চের মধ্যে ঘটবে, তাই না? এর বাইরে তো আর ঘটার সম্ভাবনা নাই। তারপরে এই যে এমপ্লয় কস্ট, এমপ্লয়কে এই যে খরচ করছেন সেই খরচগুলো আপনার এখানে দেওয়া আছে। এরপরে আমি কিছু স্টেপ বলে দিছি কিভাবে মানে প্রজেক্টে কাজগুলো করতে হয়, সেগুলো স্টেপ দিয়ে দিছি। আপনারা কাজগুলো প্র্যাকটিক্যালিও দেখতে চাইলে দেখতে পারবেন। ওকে, তাহলে সবার শুরুতে আমরা কি করব? একটা প্রজেক্ট রান করব। তাহলে আসেন মার্কেটিং ক্যাম্পেইন, আমরা সর্বপ্রথম মার্কেটিং ক্যাম্পেইন প্রজেক্টটা রান করব। তারপর এটা কাস্টমার নাম কি এক্স ওয়াই জেড, তাই না?
এক্স ওয়াই জেড কর্পোরেশন, এক্স ওয়াই জেড কর্পোরেশন, এই কি আপনার কাস্টমার। ওকে, আমরা এটাকে সেভ করে দেব। এরপরে আসেন কবে থেকে শুরু হবে, জানুয়ারি 1, 2024, তাই তো? জানুয়ারি 2024, মার্চ, মার্চের 31, 2024, 3 মাস। আর প্রজেক্টের স্ট্যাটাস, 4 ধরনের প্রজেক্ট স্ট্যাটাস থাকে। একটা হইতেছে নট স্টার্টেড, যেটা এখনো শুরুই হয় নাই। একটা হচ্ছে ইন প্রোগ্রেস, সবগুলো ইন প্রোগ্রেস, মানে আপনার প্রজেক্টটা চলমান আছে। আর যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন সেটা কমপ্লিট। আর যদি কোনো কারণে আপনি প্রজেক্ট ক্যান্সেল করে দেন তাহলে ক্যান্সেল। হ্যাঁ, তাহলে আমরা ইন প্রোগ্রেসে রাখবো। যদি প্রজেক্ট নিয়ে কোনো নোট থাকে, এই প্রজেক্টটা কোথায় হইতেছে, কেন হইতেছে, কি কারণ হইতেছে, এই ডিটেলস গুলো আপনি এখানে দিয়ে দিবেন। সেভ করে দিব আমরা। ওকে, আমরা একটু অল প্রজেক্টে চলে যাই। দেখেন, এই যে আমার প্রজেক্টের জন্য প্যানেলটা ওপেন হয়ে গেছে। ভালো করে দেখেন, আপনার প্রজেক্টের জন্য এটা কি একটা প্যানেল ওপেন হয়েছে আপনার সামনে। এই প্যানেলটা এখানে আপনাকে দেখাচ্ছে প্রজেক্টের নাম, তারপরে কোন কাস্টমার, তারপরে হইতেছে ইনকাম এবং এক্সপেন্স, তারপর প্রফিট মার্জিন এখনো দেখাচ্ছে না কারণ আমার কোনো ট্রানজেকশন নাই। তারপর টাইম এখনো 0 0, মানে কোনো এমপ্লয় আমি অ্যাড করি নাই। স্টার্ট ডেট, তারপরে কি এন্ড ডেট, তাই তো? এরপরে আসেন এখানে একটা তারা জিনিস কিছু দিয়ে দিছে, স্ট্যাটাস, ইন প্রোগ্রেস, কাস্টমারের নাম সার্চ করতে পারেন, এন্ড ডেট, তারপরে সি ইনফো বেস, তারপরে সার্চ ফর প্রজেক্ট। এই যে প্যানেলটা, এই প্যানেলটাকে বেসিক্যালি আমি বলতেছি এটা হচ্ছে আপনার ফিল্টারিং অপশন। এখন আপনার তো এখানে একটা প্রজেক্ট আছে, হইতে পারে না যে আপনার 10-12টা প্রজেক্ট এখানে আছে। এখন এটাকে খুঁজে কি বের করবেন, স্ট্যাটাস অনুযায়ী বের করতে পারেন, কাস্টমার ধরেও বের করতে পারেন, কবে এন্ড ডেট হয়েছে সেটা ধরেও বের করতে পারেন, অথবা এটা কিসের উপর ভিত্তি করা হয়েছে সেটা ধরেও করতে পারেন, অথবা প্রজেক্টের নাম ধরেও আপনি সার্চ করতে পারেন। এটা হইতেছে কি আপনার ফিল্টারিং এর প্যানেল। তারপরে নতুন করে যদি প্রজেক্ট অ্যাড করতে হয় তাহলে এই যে এখান থেকে নিউ প্রজেক্ট, ঠিক আছে, নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে নেবেন। তাহলে আসেন আমরা প্রজেক্টের ভিতরে চলে যাই, মার্কেটিং ক্যাম্পেইন। আবার এইখান থেকে কেউ অ্যাড প্রজেক্ট যায় না, এটা মানে কি বুঝাবে জানেন, আপনার প্রজেক্টের ভিতরে আরেকটা প্রজেক্ট বানাইছেন, সাব প্রজেক্ট বা সাব কন্ট্রাক্ট যেটাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে এখনো কি ইনকাম 0, কস্ট 0, প্রফিট 0, তাই না? সব কি 0 আছে। এখন এই যে অ্যাড প্রজেক্টের পাশে যে ড্রপ ডাউন মেনু, সেটাকে ক্লিক করলে আমরা বেসিক্যালি দেখতে পাবো যে একটা প্রজেক্টের ভিতরে কুইকবুকস আমাকে কি কি করার ফ্যাসিলিটি দিছে, ইনভয়েস, রিসিভ পেমেন্ট, এক্সপেন্স, তারপরে এস্টিমেট, টাইম, বিল এবং পারচেজ অর্ডার। আমরা সবাই এগুলোর সাথে পরিচিত, তাই না? আমরা যারা কুইকবুকস এই 5টা ক্লাস সঠিকভাবে করছি, এই প্রত্যেকটা জিনিসের সাথে আমরা পরিচিত। ইনভয়েস, রিসিভ পেমেন্ট, এক্সপেন্স, এস্টিমেট, টাইম, বিল এবং পারচেজ অর্ডার, এই কয়টা জিনিস ছাড়া আপনি আর অন্য কোনো কাজ প্রজেক্টে করতে পারবেন না, ঠিক আছে। তারপরে দেখেন প্যানেলের মধ্যে এটা হচ্ছে ওভারভিউ, মানে আমরা এখান থেকে সবকিছুই বুঝতে পারবো, কত ইনকাম, কত খরচ, কত প্রফিট মার্জিন হয়েছে সব দেখতে পাবো। তারপরে আসেন ট্রানজেকশন। ট্রানজেকশন অপশনে গেলে আপনি দেখতে পাবেন আপনার এই প্রজেক্টে যত ধরনের ট্রানজেকশন আপনি করছেন সব আপনি এখানে দেখতে পাবেন। তারপর আসেন টাইম অ্যাক্টিভিটি। টাইম অ্যাক্টিভিটিতে কি, আমরা টাইম অ্যাক্টিভিটি হচ্ছে আপনার যখন এমপ্লয় অ্যাড করা হয়, কি যখন এমপ্লয় অ্যাড করা হয়, এই যে দেখেন ইওর টাইম ইজ ভ্যালুয়েবল, আন্ডারস্ট্যান্ড হাউ ইউ স্পেন্ড ইওর টাইম এন্ড হোয়াট ইজ কস্ট অন এ প্রজেক্ট। মানে আপনার যে এমপ্লয় বা কর্মচারীরা এই প্রজেক্টের জন্য তারা যে পরিশ্রম করছে বা কাজ করছে তাদেরকে কত টাকা আপনি পে করছেন, সেই সংক্রান্ত জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন, সেটাকে বলা টাইম অ্যাক্টিভিটি। তারপর প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্ট 3 ধরনের রিপোর্ট এখানে দেখা যায়, প্রজেক্ট প্রফিটেবিলিটি, টাইম কস্ট বাই এমপ্লয়ার সাপ্লায়ার, আনবিল্ড টাইম এন্ড এক্সপেন্স, ঠিক আছে। তারপরে প্রজেক্ট ডিটেলস, যেটা আপনি শুরুতে অ্যাড করে আসছেন, চাইলে এখান থেকে এডিট অপশনে গিয়ে এডিটও করতে পারবেন। তারপরে অ্যাটাচমেন্ট, যদি প্রজেক্টের কোনো ছবি থাকে, কোনো লোগো থাকে, তাই না, কোনো কভার পেজ থাকে, তাহলে আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমরা আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের মধ্যে 2জন ব্যক্তি ছিল, জন স্মিথ ছিল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে। কত ঘন্টায় সে কাজ করে, $25 প্রতি ঘন্টায় সে চার্জ করে, 80 ঘন্টা কাজ করছে। তাহলে আসেন সর্বপ্রথম আমরা এমপ্লয়কে অ্যাড করি, জন স্মিথ মার্কেটিং ম্যানেজার। আমরা এখান থেকে অ্যাড টু প্রজেক্টের পাশে এখান থেকে টাইমেও যেতে পারি, অথবা টাইম অ্যাক্টিভিটিতে গিয়েও আমরা এই যে ট্র্যাক টাইমেও যেতে পারি।
আমি হয়তোবা আপনাদের সাথে দুইটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের গ্রুপে। আমি একটু আপনাদেরকে গ্রুপ থেকে ঘুরায় নিয়ে আসি। এই দুইটা ভিডিও আপনারা দেখছেন কিনা আমি শিওর জানি না। এমপ্লয় নিয়ে। আচ্ছা, এই যে পেরোল ম্যানেজমেন্টের আমি একটা ইয়ে দিছি সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, ঠিক আছে? তারপর আরেকটা দিছি হচ্ছে উইকলি টাইম শিট। এই যে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিটাই আমরা এখন করতেছি, এই যে, ঠিক আছে, সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিটাই আমরা কাজ করতেছি, এই জন্য আপনাদেরকে ওই ভিডিওগুলো দিছি যাতে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিতে কাজগুলো করতে পারে। তাহলে আসেন এমপ্লয়কে হায়ার করছি, ধরলাম আমি জানুয়ারিতে হায়ার করছি, হ্যাঁ? আচ্ছা, জানুয়ারি 1, 2024। এরপর আসেন নাম, আমরা একটু আগে কপি করে আনছি জন স্মিথ, তাই না? সে কি অবশ্যই আপনার এমপ্লয়ার, এটা খেয়াল করে রাখবেন, হ্যাঁ? তারপরে হচ্ছে হায়ারিং ডেট, জানুয়ারি দিলাম। ওকে, সেভ করে দিলাম। তারপরে তার লোকেশন দিতে পারেন, সে কি সার্ভিস দিচ্ছে, ক্লাস কি দিচ্ছে, এগুলো দিতে পারেন। সে কত ডলার চার্জ করে? $25 চার্জ করে প্রতি ঘন্টায়, তাই না? 25। তারপরে বিলেবল পার আওয়ার, অবশ্যই কি এটা বিল হবে কত? 25ই তো হবে। প্রতি ঘন্টায় কত? 25 হবে না? অবশ্যই ট্যাক্সেবলে ক্লিক করবেন। এইবার আসেন, এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে কি এখন, এইচ মানে আওয়ার, তারপরে সেমিক্লোন দিয়ে এমএম মানে মিনিট। কত ঘন্টা কত মিনিট আপনি ক্যালকুলেশন করে বলে দিতে পারেন, অথবা সে কখন থেকে কাজ শুরু করছে সেটা আপনি, এই যে এখান থেকে সে কয়টা থেকে কাজ শুরু করছে, কয়টা বাজে শেষ হয়েছে, সব বলে দিতে পারেন। তারপরে আপনি চাইলে ব্রেক অ্যাড করে নিতে পারেন, সে কত ঘন্টা বিরতি নিছে, বিরতিটা আপনি সেট করে দিতে পারেন। আচ্ছা, আমাদের কাছে যেহেতু ক্যালকুলেশন করা ছিল কত ঘন্টা, 80 ঘন্টা কাজ করছে না, তাহলে 80, তারপরে সেমিক্লোন দিয়ে 00। এই যে দেখেন কত আসে, 80 ঘন্টা $25 পার আওয়ারে করে, তাহলে কত? 2000, তাই না? তাহলে আমরা এটাকে 7 ক্লোজ করব। একটু রিলোড দিয়ে নিই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমাকে কেউ করার নেই, আমি প্লাস নিউর আন্ডারে গিয়েও কিন্তু সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি করতে পারতাম, উইকলি টাইম শিট করতে পারতাম, ঠিক আছে? ওইখান থেকে না করে আমি কি করছি, যেহেতু প্রজেক্টের জন্যই করতেছি আমি, তাই না? তাহলে আমি প্রজেক্টের ভিতরেই তাকে অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, তখন আপনাকে এসে এখানে আবার তাকে অ্যাসাইন করতে হইতো, ঠিক আছে? কাজটা তখন আমার দুইবার হইতো, এই জন্য আমি একবারই করে দিছি। তাহলে দেখেন এই যে জন স্মিথের নামে সে কত ঘন্টা কাজ করছে, 80 ঘন্টা কাজ করছে, $2000। তার চার্জ হয়েছে বিলেবল টাইম 80 ঘন্টা, বিলেবল অ্যামাউন্ট 2000। এবার আসেন ওভারভিউতে যাই, দেখেন তো কস্ট বেড়ে গেছে না? হ্যাঁ, 2000, এই যে দেখাচ্ছে না কস্ট। তারপর ইনকাম কি? জিরো দেখাচ্ছে, কারণ আমি কোনো ইনকামে কোনো ট্রানজেকশন আমি এখনো দিই নাই। তারপরে আসেন আরেকজন ব্যক্তিকে আমি অ্যাড করি, আরেকজনকে অ্যাড করব, এট টাইমের পাশে এখানে টাইম, কি নাম? সারা জনসন, গ্রাফিক ডিজাইনার। ওকে, সে আমার এমপ্লয়। হায়ারিং ডেট, ওকে, সে কত ঘন্টা কাজ করে, রেট কত? 60 ঘন্টা কাজ করে, $20। কস্ট পার আওয়ারে 20, বিলেবল হবে 20, ট্যাক্সেবল 60 ঘন্টা সে কাজ করছে। ওকে, দেখেন 60 ঘন্টা $20 করে, তাহলে 1200 তার কি হবে? কস্ট হবে। আমরা এটাকে 7 ক্লোজ করে দেব। আমি একটু রিলোড দিয়ে নিই। দেখেন এখানে দুইজন অ্যাড হয়েছে না, জন স্মিথ, সারা জনসন, হয়েছে দুইজনের, কি আমি সঠিকভাবে অ্যাড করতে পারছি? আচ্ছা, এবার আসেন ওভারভিউ প্যানেলে যাই, দেখেন এখন কত টোটাল কস্ট কত দেখাচ্ছে, 3200, তাই না? এবার আমরা কিছু ইনকাম অ্যাড করব। এখন আপনাদেরকে আমি এই যে ট্রানজেকশন যে ডাটা, এখানে মধ্যে একটা ইনভয়েস করতে বলছি, তারপর আরো একটা ইনভয়েস করতে বলছি না? এখন এগুলো কিন্তু আমি ডেট দিই নাই, এখন আপনি দুইটা ইন্ডিভিজুয়াল
ওই ডেটের মধ্যে, মানে জানুয়ারি থেকে কি মার্চের মধ্যেই যে কোনো দুটা ইনভয়েস করবেন, যে কোনো ডেটের, হ্যাঁ। তারপর এক্সপেন্স করবেন যে কোনো তিনটা, মানে যে কোনো ডেটের এই তিনটা এক্সপেন্স করবেন। তারপর এমপ্লয়ি কস্ট, আমরা তো মাত্র অ্যাড করে ফেললাম না এমপ্লয়ি, তাহলে তার কস্টিং কি আমার অ্যাড করা হয়ে গেছে, তাই না? তাহলে তার এটা অ্যাড করতে হচ্ছে না, যদি একবার অ্যাড করেন উপরে এই যে ইনফরমেশন ধরে অ্যাড করেন তাহলে তো হয়ে গেল। এবার আসেন আমরা একটা ইনভয়েস করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, আমরা একটা ইনভয়েস অ্যাড করব। তাহলে অ্যাড প্রজেক্টের পাশে ড্রপ ডাউনে ইনভয়েসে চলে যাব। ওকে, এবার আসেন কাস্টমারের নেম, কাস্টমারের নাম কি এক্সওয়াইজেড কর্পোরেশন না? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, এটা দেখাচ্ছি। এরপর আসেন প্রোডাক্ট এন্ড সার্ভিস, প্রোডাক্ট এন্ড সার্ভিসে আমাদের কি করতে হবে, ওটাকে অ্যাড করতে হবে না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, আমরা এটাকে অ্যাড করে নিব। এই যে এখানে আমার পপ আপ চলে আসছে, প্রাইস ধরলাম 8,000, হ্যাঁ 8,000, যেহেতু আমার ওইখানে ইনভয়েস প্রাইস ছিল কত 8,000 না, এই জন্য 8,000ই দিলাম। এই যে একটাই 8,000, ট্যাক্সের অ্যামাউন্ট কিছু যেহেতু বলা নাই, জিরো রেটেড ট্যাক্স, ঠিক আছে, কোনো লোকেশন ক্লাসের প্রয়োজন নাই, আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ করব। ওকে, এই যে দেখেন তো এখন আবার একটু রিলোড দিব। ওকে, আচ্ছা দেখেন এখন আমাদের এইখানে একটা ইনকাম অ্যাড হয়েছে, তাই না? ইনকাম অ্যাড হওয়ার কারণে দেখছেন এই যে প্যানেলটা বা এই বারটা, সেটা কি আগের দিকে চলে গেছে কত 8,000, আর কস্ট কত হয়েছে 3200, তাহলে প্রফিট মার্জিন কত 60%। এখন এখানে ওপেন ইনভয়েস, আমরা সবাই জানি ওপেন ইনভয়েস মানে কি, যেটার এখনো ডেট শেষ হয় নাই কিন্তু কি এটা এখনো কি চলমান আছে, তাই না? চলমান আছে। আচ্ছা, এটা এই যে 8,000 ওপেন ইনভয়েস আছে, এই যে এখন ট্রানজেকশনে গেলে আপনি দেখতে পারবেন আপনার একটা ইনভয়েস হয়েছে, একটা টাইম চার্জ হয়েছে, দুইটা টাইম চার্জ হয়েছে, তাই না? ঠিক আরেকটা যদি আমরা আরেকটা ইনভয়েস করি, এই যে অ্যাড প্রজেক্টের পাশে যে ড্রপ ডাউন আছে সেখান থেকে আমরা আরেকটা ইনভয়েস করি। ইনভয়েস নাম্বার 2 বলছে গ্রাফিক ডিজাইন ফর অ্যাড ক্যাম্পেইন 3,000। ওকে, মার্কেটিং ক্যাম্পেইন, এটাকে 2024 সালের ফেব্রুয়ারির 20 তারিখ দিব। নাই, আমরা এটাকে অ্যাড করে নিব। সেল প্রাইস যেহেতু 3,000 বলেই দিছে, তাহলে 3,000ই ধরবো এখানে, সেভ করে দিলাম। ট্যাক্স রেট হচ্ছে 0%, সেভ এন্ড ক্লোজ করে দেবো। এই যে দেখেন তো বেড়ে গেছে না, প্রফিট মার্জিন বেড়ে গেছে। আপনার ইনকাম কত 11,000, আর কস্ট কত 3200, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আপনার এই প্রজেক্টের প্রফিট কত হয়েছে সেটা জানার জন্য, আপনি এখান থেকে প্রজেক্ট রিপোর্টে যান, প্রজেক্ট প্রফিটেবিলিটিতে চলে যান, অল ডেট দিয়ে এই যেখান থেকে রিপোর্টে অল ডেট থাকবে, তারপর রান রিপোর্ট করবেন। এই যে দেখেন আপনার 11,000 টোটাল ইনকাম, সেখান থেকে আপনার খরচ গেছে 3200, তাহলে নেট আর্নিংস কত 7,800। তাহলে বুঝাতে পারছি। এখন আমাকে একটা প্রশ্ন আমাকে বলেন, এই যে নেট আর্নিংস 7,800, এটা কি আমার মূল অ্যাকাউন্টিং এ হিট করবে বা মূল অ্যাকাউন্টসে কি হিট করবে কিনা? এই যে 7,800, এটা আমি যখন আমার প্রতিষ্ঠানে ব্যালেন্স শিট দেখতে যাব তখন কি আমার এই 7,800 দেখতে পাবো সেখানে, নাকি শুধু এটা এখানে থাকবে? হ্যাঁ, আচ্ছা দেখি আপনাদের প্রফিট এন্ড লসে যাব না, অল ডেট। আচ্ছা, এখন আবার এই সিস্টেমে রিপোর্ট দিচ্ছে তারা, ক্লাসে দিতে যায়। আচ্ছা দেখেন, আমরা প্রজেক্টে লাভ করছিলাম কত ভাই মনে আছে?
7,800, কিন্তু আমার ইনকাম কত হয়েছিল? ইনকাম, হ্যাঁ, আচ্ছা দেখি। ইনকাম 11,000 ছিল। ইনকাম বেশি ছিল না, এই জন্য লাভ বেশি হয়েছিল আমাদের। আচ্ছা, আর এক্সপেন্স কত ছিল? হ্যাঁ, 3,200। হুম, একটু প্রজেক্টে চলে যাই। 3,200 আর 11,000, তাই না? ওকে, এখানে সার্ভিস নামে দেখাচ্ছে 11,000, তাই তো? আচ্ছা, আর 3,200 কই? হ্যাঁ, 3,200 কই? কোথাও দেখে নাই? দেন আরেকবার দিলাম, কই? বলেন, তাহলে কি হলো? জিনিসটা কি ঘটলো? অর্ধেক কাজ করছে। আচ্ছা, আমরা এক্সপেন্সে যাই, একটু ফিল্টারিং করে আসি। অল ট্রানজেকশন, এই ফিল্টারে যাব। ফিল্টারটা হবে কাস্টম, জানুয়ারি 1 থেকে দিই, হ্যাঁ, জানুয়ারি 1, 2024 থেকে আজকে ডেট পর্যন্ত দিলাম। সেট, অ্যাপ্লাই। কোন এক্সপেন্স কি হয়েছে? হ্যাঁ, আমরা এখানে কি করছিলাম জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। আমরা এখানে ট্রানজেকশনে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের প্রজেক্টে টাইম চার্জ করা হয়েছে, তাই না? টাইম চার্জ করা হয়েছে, নট, it is not the converted to the bill, it's a non posting accounting, so be careful। আপনারা এই যে সংক্রান্ত ছোটখাটো জিনিসগুলা, এগুলা কিন্তু আমি যদি এখন না ধরতাম আপনারা কিন্তু খুঁজে পাইতেন না। ঠিক আছে, মানে আপনার টাইম চার্জে আপনি কি করছেন, তাদের নামে বিল করছেন, তাদেরকে তো আপনার এই বিলটাকে কনভার্ট টু ইনভয়েসে করতে হবে, তাই না? এটা আপনি পাবেন কোথায়? পাবেন হইতেছে সেলস প্যানেলে গেলে। আপনি সেলস প্যানেলে যান, এখান থেকে দেখেন, আমি এখান থেকে অল ডেট দিই। এখান থেকে একটু ভালো করে খেয়াল করেন, অল ডেট, এই যে দেখেন টাইম চার্জ আছে। যতক্ষণ পর্যন্ত না আমি এটা ইনভয়েসে কনভার্ট করব, ততক্ষণ পর্যন্ত এটা কি আমার নন পোস্টিং অ্যাকাউন্টিং। ঠিক আছে, যখনই আমরা এটাকে কনভার্ট করে ফেলবো, তখনই সেটা চলে যাবে আমার অ্যাকাউন্ট রিসিভেবলে চলে যাবে। আর হইতেছে কি, যে আমার সার্ভিস আছে, সার্ভিস প্যানেলে গিয়ে আমি দেখতে পাবো। ঠিক আছে, মানে তত এর আগ পর্যন্ত এটা এইভাবেই থাকবে। হুম, টাইম চার্জটা হইতেছে আপনার প্রতিষ্ঠানে এমপ্লয়ি কাজ করছে, ঠিক আছে, সে আপনাকে বিল দিচ্ছে, সে বিলের টাকা আপনি তাকে পরিশোধ করবেন। না, এই যে প্লাস নিউর আন্ডার, এই যে টিম, তার আন্ডারে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি এবং উইকলি টাইম অ্যাক্টিভিটি, মানে আপনার কোন একজন এমপ্লয়ি কোন কাস্টমারকে সে কতটুকু সার্ভিস দিছে, সেই সার্ভিসটা আপনি ক্যালকুলেট করতে পারেন দুইটা ওয়েতে। একটা হচ্ছে সিঙ্গেল টাইম, মানে সে একবারই সার্ভিসটা দিছে এটার মাধ্যমে, আর উইকলি মানে সে সারা সপ্তাহ ধরে দিছে। ওই জন্য আমি দুইটা ভিডিও দিয়েছিলাম, সারা সপ্তাহ ধরে আপনার এমপ্লয় সার্ভিস দিয়ে গেছে, আপনার কাস্টমার যখন বিল মানে আর কি পে করবে, বা যখন সে প্রকৃতপক্ষে সার্ভিসটা নিয়ে নিবে, যখন সেটা ইনভয়েস হবে তখনই সেটা অ্যাকাউন্টিং হিট করবে। এর আগ পর্যন্ত ওইটা ওই যে এস্টিমেট লাইক অ্যাজ ওই রকম ভাবে পড়ে থাকবে। ঠিক আছে, ওই রকম ভাবে নন পোস্টিং হিসেবে থাকবে। হুম, পোস্টিং করেই দেখেছি। হ্যাঁ, আর উইকলি টাইম নিলে ওই যে ওই ভিডিওতে দেখেন সারা সপ্তাহে সে কতটুকু কতটুকু ঘন্টা করে সময় দিছে, কয় মিনিট করে দিছে, সবগুলো দেওয়া যায়। ঠিক আছে, ব্রেক টাইমও দেওয়া যায়। এটা নিয়ে কোনো, তাহলে বুঝতে পারছেন, তাহলে কি একটা জিনিসই আসবে, সেটা কি
ওই যে ইনকাম হয়েছে যে সার্ভিস, তাই না? ওটাই কি আমরা কি রিপোর্টে গিয়ে দেখতে পাবো। ওটাই আমরা বেসিক্যালি আমাদের যে মূল অ্যাকাউন্টিং। তাহলে এটা অনেকে ধারণা যে আমরা যদি কোনো প্রজেক্ট করি, একটা অ্যাকাউন্টস এর আন্ডারে যদি কোনো প্রজেক্ট করে থাকি, তাহলে সেটা কি মূল অ্যাকাউন্টিং এ হিট করবে কিনা। অবশ্যই মূল অ্যাকাউন্টিং এ হিট করবে যদি সেটা অ্যাকাউন্টিং আইটেম হয়ে থাকে। ঠিক আছে? এই দেখেন অল ডেটস যখন দিই তখন এই যে 11,000, আপনি 11,000 উপরে ক্লিক করেন, এই 11,000টা কোথা থেকে আসে সেটার আপনার ট্রানজেকশন ডিটেলটা আপনি এই যেখান থেকে দেখতে পারেন, এই যে XYZ কর্পোরেশন মার্কেটিং ক্যাম্পেইন, দেখছেন না এই যে অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, ওইটাও যখন ইনভয়েসে কনভার্ট হয়ে যাবে তখন এটা কি ওই অ্যাকাউন্ট রিসিভেবল এর মাধ্যমে জিনিসটা আমরা দেখতে পাবো। বলেন। প্রজেক্ট ছাড়া না, আপনি অ্যাকাউন্টের ভিতর যত কাজ করবেন সব এক জায়গাতে থাকবে, আর এখানে প্রজেক্ট ছাড়া আর ব্যতিক্রম তো প্রশ্ন আসে না, তাই না? আচ্ছা, না, এটার জন্য আলাদা তাহলে আপনার অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম একটা ইনকাম অ্যাড করা দেখলাম, এক্সপেন্স আপনারা অ্যাড করবেন, এমপ্লয় অ্যাড করবেন, এভাবে করে আপনারা 3টা প্রজেক্ট কমপ্লিট করবেন। ঠিক আছে, প্রজেক্ট 1, তারপরে হচ্ছে প্রজেক্ট 2, আর লাস্টে হচ্ছে প্রজেক্ট 3। কিভাবে অ্যাড করবেন জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? প্রথমে তার নাম দিবেন, কাস্টমারের নাম ঠিকঠাক মতো আপনারা ইম্পোর্ট করবেন। এরপরে হচ্ছে তার রেট কতক্ষণ আছে বা কি আসে, হচ্ছে টোটাল আওয়ার, এমপ্লয় নেম, এই জিনিসগুলো সঠিকভাবে দিবেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম পার্ট আপাতত পক্ষে শেষ করলাম, সেটা হচ্ছে প্রজেক্ট। এবার আসেন ব্যাংকে ডিপোজিট। ব্যাংক ডিপোজিট এগুলো সব নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে, আপনাদেরকে ভিডিও অথবা শেয়ার করছিলাম, তারপর দেখতে বলছিলাম। ব্যাংক ডিপোজিটটা কি বলেন? ব্যাংক ডিপোজিট কি আর এবং এটা কোথায় আমরা খুঁজে পাবো? কেউ বলেন। ব্যাংক ডিপোজিটটা আসলে বেসিক্যালি কি? হ্যাঁ, টাকা জমা দেওয়া, তাই না? এখন হইতে পারে সেটা আপনি দিচ্ছেন, হইতে পারে আপনার কোনো কাস্টমার সে গিয়ে কি সরাসরি ব্যাংকে জমা দিতে পারে, তাই না? যে কোনোটাই কি ঘটতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা আগে কোথায় পাবো? করবে, বুঝলাম। তাহলে আমরা এটা চলে যাব প্লাস নিউ এর আন্ডারে, প্লাস নিউ এর আন্ডারে চলে যাব ব্যাংক ডিপোজিট। এই যে দেখেন ব্যাংক ডিপোজিটের অপশন তারা দিয়ে দিছে। এখন ব্যাংকে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন, সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ব্যাংকে ডিপোজিট করতে চাচ্ছেন। ব্যাংকের নামটা যদি না থাকে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটার ব্যালেন্স কত আছে সেটাও দেখাবে, কয় তারিখে আপনি ডিপোজিট করতে যাচ্ছেন। আমি ধরে নিলাম জুন মাসের 1 তারিখে ডিপোজিট করব, অ্যাড ফান্ডস টু দিস ডিপোজিট। এখানে কত সুন্দর করে লিখে দিছে রিসিভ ফ্রম, কোথা থেকে আপনি রিসিভ করতেছেন। এমনও হইতে পারে ব্যাংক কিন্তু সে নিজেও কিন্তু আপনার ব্যাংকে ডিপোজিট করতে পারে, কিভাবে? আপনার কি ইন্টারেস্ট সে যদি অ্যাকাউন্টে পাঠায়, সেটা কি সেটাও কি ব্যাংক ডিপোজিটের মাধ্যমে আপনাকে সেটেল করতে হবে। তারপরে অ্যাকাউন্টের নাম দিবেন, ডেসক্রিপশন দিবেন, পেমেন্ট মেথড, রেফারেন্স নাম্বার, অ্যামাউন্ট, ট্যাক্স, তারপরে কি ক্লাস, জিনিসগুলো দেবেন। আসেন রিসিভ ফ্রম, কোথা থেকে রিসিভ করছেন? হুম, কোথা থেকে রিসিভ করছেন? এখান থেকে করবেন? হ্যাঁ, আচ্ছা, আলাদা করবেন। ওকে, ধরলাম। হুম, হুম, আপনি যখন
সেটা রিসিভ পেমেন্টে গিয়ে সিলেক্ট করে দিচ্ছেন, সেটা তো সরাসরি ব্যাংকে চলেই যাচ্ছে। হ্যাঁ, রাইট, সেটাই সেটাই। এখন এমনও তো হইতে পারে যে আপনি নিজে মালিক, ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছেন, তাহলে সেটা কি দিয়ে দিবেন? সেটা তো আর রিসিভ পেমেন্ট দিয়ে দিবেন না, সেটা দিতে হবে আপনার ব্যাংক ডিপোজিট দিয়ে। তখন আপনাকে ব্যাংক ডিপোজিট দিয়ে দেবে। ধরেন মিস্টার জন, সে হচ্ছে কাস্টমার, ঠিক আছে? তার কাছে আপনি প্রোডাক্ট সেল করছিলেন, বুঝাতে পারছি? প্রোডাক্ট সেল করছেন, এখন সে আপনাকে ক্যাশ টাকা দিছে। সে আপনাকে কি ক্যাশ টাকা দিছে, আপনি ক্যাশ টাকাটা নিয়ে এখন ব্যাংকে ডিপোজিট করতে যাচ্ছেন। কত টাকা? ধরলাম 1 লাখ, ঠিক আছে? $1 লাখ আপনি ব্যাংকে ডিপোজিট করবেন। বুঝাইতে পারছি? মানে মিস্টার জন, তার কাছে আপনি প্রোডাক্ট সেল করছেন, সে হচ্ছে আপনার কাস্টমার, সে আপনাকে ক্যাশে টাকা পে করছে। কত টাকা? 1 লাখ। এখন এই $1 লাখ আপনি কি করতেছেন? ব্যাংকে গিয়ে ডিপোজিট করে দিচ্ছেন, ঠিক আছে? এমনও তো হইতে পারে সে সরাসরি ব্যাংকে না জমা দিয়ে আপনাকে ক্যাশ টাকা দিচ্ছে। বা এটাও হইতে পারে মাস শেষে যে আপনার আনডিপোজিটেড ফান্ড যেটা থাকে, সেই আনডিপোজিটেড ফান্ড বা ক্যাশে হাতে নগদ যেটা, সেটা আপনি ব্যাংকে জমা দিতে হয়, সেটাও আপনি এটার মাধ্যমে করতে হবে, ঠিক আছে? বলেন। হুম। রেফারেন্স থাকলে দিব। এমনও হইতে পারে যে সে আমার কাছে কোনো সময় টাকাটা ধার নিছে, আমি কিন্তু এই কনসেপ্টে দিছি। সে আমার কাছে কোনো কারণে টাকা ধার নিছে, এখন সে আমাকে ক্যাশ টাকা দিয়ে গেছে, ঠিক আছে? হাতে টাকা দিয়ে গেছে, এখন আমি কি করছি? ব্যাংকে গিয়ে জমা দিচ্ছি। আমি কিন্তু এই কনসেপ্টে করছি। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সেলস রিসিভ করা, সেলস রিসিভ করে দেন আমাকে যখন ক্যাশ টাকা হাতে দিবে, তারপর আমি ব্যাংক ডিপোজিট করতেছি। দরকার কি? ওইখানে তো আমার একটা অপশন আছে যে ব্যাংকের, ডিরেক্ট আমি ব্যাংকে করে দিতে পারতেছি, তাই না? এখন আমরা এটাকে ব্যাংক ডিপোজিটে আমরা কোথা থেকে দেখতে পাবো? ট্রানজেকশন অপশনে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টস এ দেখতে পাবো, তাই না? চার্ট অফ অ্যাকাউন্টস আমরা যদি একটু চলে যাই, এই যে অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাব, যাওয়ার পরে দেখেন এই যে ডিপোজিট হয়েছে মিস্টার জনের নামে, ঠিক আছে? এই যে 1 লাখ, আগে ছিল 489.44, এখন নতুন করে হয়েছে 1,04,89.44। বলেন। না, না, ওইখান থেকে রিসিভ পেমেন্ট করতে হবে, ওটা আর এটা জিনিস আলাদা, ঠিক আছে? ওকে, তাহলে আপনার ব্যাংকে ডিপোজিট করবেন কয়েকটা অ্যামাউন্ট। এবার আসেন ক্রিয়েটিং কাস্টমার স্টেটমেন্ট, ঠিক আছে? আপনার কাস্টমারের স্টেটমেন্টের প্রয়োজন। আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমাকে স্টেটমেন্ট দাও, ঠিক আছে? আমাকে স্টেটমেন্ট দাও, এই কাস্টমার যাদের সাথে আমি লেনদেন করছি তাদের স্টেটমেন্ট দাও। এখন আপনি কই যাবেন? সর্বপ্রথম আপনাকে সেলস প্যানেল থেকে যাইতে হবে কাস্টমার্স। এই যে সেলস প্যানেল থেকে কাস্টমার্স, তাই না? এখন কাস্টমারের পাশে ধরেন আমি ধরলাম এনি বার্ড, এই ব্যক্তির আমি একটা স্টেটমেন্ট চাই, বা আপনার ক্লায়েন্ট একটা স্টেটমেন্ট চাই। তাহলে কি দেখবো? এই যে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে ক্রিয়েট স্টেটমেন্ট, ক্রিয়েট স্টেটমেন্টে যাওয়ার পরে স্টেটমেন্টের ডেট আগে সর্বপ্রথম সিলেক্ট করে দিতে হবে, মানে কোন তারিখে স্টেটমেন্টটা চাচ্ছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এবার আসেন স্টেটমেন্টের টাইপ। স্টেটমেন্ট বেসিক্যালি 3 টাইপের হয়, একটা হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ড, একটা ওপেন আইটেম, একটা ট্রানজেকশন স্টেটমেন্ট। তিনটা কি একই জিনিসই তো ভাই, তাই না? একটা ব্যালেন্স ফরওয়ার্ড মানে কি? তার সাথে যদি আগের কোনো ট্রানজেকশন বা আগের কোনো লেনদেন থাকে সেটা সহ দেখাবে। আর ওপেন আইটেম মানে কি? এখন যেগুলা তার ইনভয়েস গুলা যেগুলা আনপেইড অবস্থায় আছে সেগুলো দেখাবে। আর ট্রানজেকশন স্টেটমেন্ট মানে কি? তার সাথে যত ধরনের ট্রানজেকশন হয়েছে সবগুলা দেখাতে পারে। এখন আসলে আমরা তিনটাই দেখবো কি কোনটা কেমন হয়, ঠিক আছে? প্রথম ব্যালেন্স ফরওয়ার্ড দেখলাম, জানুয়ারি 1 তারিখ থেকে দিলাম, হ্যাঁ। ওকে, আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ করবো। সেভ হয়ে গেছে। আচ্ছা, প্রিন্ট না করে সেভ করে ফেলছে, সমস্যা নাই। ক্রিয়েট স্টেটমেন্ট, জানুয়ারি 1।
এই যে প্রিন্টার প্রিভিউতে যাই, দেখেন এই যে ব্যালেন্স ফরওয়ার্ড, দেখছেন ব্যালেন্স ফরওয়ার্ড, তার সাথে যখন আমি তাকে কুইক বুকসে এন্টার করাইছিলাম তখন তার ব্যালেন্সটা কি ছিল, জিরো। ওপেন ব্যালেন্সটা কি ছিল, জিরো। এই জন্যই ওই যে ব্যালেন্স ফরওয়ার্ডের অপশনটা, ঠিক আছে। এই যে ব্যালেন্স ফরওয়ার্ড, তারপরে তার সাথে যত ধরনের ট্রানজেকশন হচ্ছে সবগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ডে। তারপর আসেন আমরা যদি দেখতে চাই ওপেন আইটেম, ওপেন আইটেমটা যদি দেখি, এই যে তার তার যে ইনভয়েসটা এখনো কি ডিউ আছে বা আনপেইড আছে, সেটা আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে। ওপেন মানেই তো সেটা। এরপরে আসেন আমরা যদি দেখে ট্রানজেকশন স্টেটমেন্ট, তার সাথে যেই যে ট্রানজেকশন গুলো হয়েছে, দুইটা ইনভয়েস হয়েছে, একটা ক্রেডিট নোট হয়েছে, আবার আরেকটা ইনভয়েস হয়েছে, এই যে কত অ্যামাউন্ট কত রিসিভ করছে, এই প্রত্যেকটা জিনিস এখানে দেখাইছে। তাহলে এগুলো হইতেছে কি ট্রানজেকশন স্টেটমেন্ট। তাহলে আমরা তিনটা জিনিস বুঝলাম। তো অবশ্যই ট্রানজেকশন মানে কি, আপনার যত ট্রানজেকশন আছে সবই তো দেখাবে। তাহলে তিনটা জিনিস দেখলাম, প্রথমটা হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ড, তারপরে ওপেন আইটেম, ট্রানজেকশন স্টেটমেন্ট। এখন আপনাদের কাজ হবে, আপনাদের যে কুইক বুকস আপনার কাজ করতেছেন সেখানে যত কাস্টমার আছে সবার তিনটা করে স্টেটমেন্ট বের করে আমাকে অ্যাসাইনমেন্টে জমা দিবেন, সবার যে কয়জন কাস্টমার থাকবে আপনাদের। এরপরে আসেন কাস্টমার প্যানেল বলছি ভাইয়া, এই যে এটা কি আমার প্রজেক্ট প্যানেল, সবার বলছেন, আই রিয়েলি মিন ইট। ভ্যাট রিটার্ন আপনি তো হাতে ম্যানুয়ালি করতেছেন না, তাহলে ওগুলা জাস্ট প্রিন্ট করে ফোল্ডারে করে সেভ করবেন। এরপর আসেন ভ্যাট রিটার্ন, ভ্যাট রিটার্ন জিনিসটা কি। আচ্ছা, এবার আসেন আমরা দুইটা জিনিসের মধ্যে ভাই আমাদের জীবনের মানে কি বলবো সব থেকে ঘুরপাক খাই হচ্ছে আমরা এই দুইটা জায়গায়, বুক কিপার আর অ্যাকাউন্টেন্ট। কি আমাকে বলতে পারবেন বুক কিপার কে, অ্যাকাউন্টেন্ট কে? এনিওয়ান? মানে আর কি আমেরিকান বলেন বা ইউকে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা বুককিপার বা অ্যাকাউন্টেন্ট বলতে তারা সিমিলার জিনিসটাকে বোঝায়, ঠিক আছে। আবার এমনও প্রতিষ্ঠান আছে তারা বুককিপারকে আলাদা সংজ্ঞায়িত করে, অ্যাকাউন্টেন্টকে আলাদা সংজ্ঞায়িত করে। বেসিক্যালি অ্যাকাউন্টেন্ট হইতে গেলে আপনার যে কোনো ধরনের প্রফেশনাল ডিগ্রির প্রয়োজন। যেমন আমার এফসিসিএ মানে আমার এসিসিএ কমপ্লিট আছে, এই জন্য আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারবো, বুককিপার হিসেবে কাজ করতে পারবো। আবার দেখা গেছে যে আপনাদের যারা প্রফেশনাল ডিগ্রি নাই তারা তাহলে কি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারবেন না? অবশ্যই পারবেন, যদি প্রতিষ্ঠানের ক্রাইটেরিয়া যদি তেমন না চায় কোনো প্রফেশনাল ডিগ্রি, তাহলে আপনি সে প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ভ্যাট দেওয়া বা ট্যাক্স দেওয়া, তাই না? এখন আমাদের দেশে তো নর্মালি আমরা আগে ম্যানুয়াল ভিত্তিতে ভ্যাট দেওয়া হতো। বাইরের দেশে জিএসটি বলেন, গুড সার্ভিস ট্যাক্স বলেন বা ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, সবই কিন্তু এক, ঠিক আছে। বাংলাদেশে যেমন কি ইনকাম ট্যাক্স আলাদা, তারপরে হচ্ছে আপনার ভ্যাট আলাদা, ডিরেক্ট ট্যাক্স আলাদা, ইনডাইরেক্ট ট্যাক্স আলাদা, এভাবে করে কি অনেকগুলা ট্যাক্স কি আলাদা ডিভাইডেড করা হয়েছে, তাই না? কিন্তু বাইরের দেশে আপনি যে অ্যাকাউন্টসটা মেনটেন করতেছেন সেইখানে ট্যাক্স কিন্তু এক ধরনেরই, তাই না? প্রতিষ্ঠানটা হয় আপনার প্রোডাকশন রিলেটেড হবে, অথবা স্মল অথবা মিডিয়াম সাইজ বিজনেস হবে, যে কোনো একটা, তাই না? এখন এই প্রতিষ্ঠানের আপনি যে ভ্যাট বা ট্যাক্সটা দিবেন সেটা হচ্ছে যে আপনাকে সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা যখন ট্যাক্সের ক্লাস আমরা দেখছিলাম প্রথম ক্লাসে, তখন আমরা একটা ওয়ার্ড পাইছিলাম এমটিডি, মেকিং ট্যাক্স ডিজিটাল, তাই না? এখন এমটিডি হইতেছে ওয়ার্ল্ডের ভিতরে একমাত্র কুইক বুক সফটওয়্যারই, তারা রেকগনাইজ সফটওয়্যার, তারা আপনার সফটওয়্যার থেকে সরাসরি ভ্যাট বা ট্যাক্সের জন্য যে অগ্রাধিকারটা সেটা পেয়ে গেছে ওয়ার্ল্ডের বিশ্বের বিভিন্ন দেশে। এখন তারা সরাসরি আপনার এখান থেকেই বসে থেকেই সে স্টেটমেন্ট তৈরি করতে পারে, স্টেটমেন্টে গভর্নমেন্টকে পাঠাইতে পারে, সবকিছুই সে কুইক বুকস করতে পারবে।
এখন আপনার বুককিপার হিসেবে তাহলে আপনার কাজটা কি এখানে, তাই না? সেটা সব থেকে বড় প্রশ্ন। এখন আসেন আমরা যদি আমাদের ট্যাক্সেস প্যানেলে চলে যাই। অনেক ধরনের ট্যাক্স আছে, 1065, 1099, 104 এরকম, তারপরে ইএস, এগুলো অনেক ধরনের ট্যাক্স আছে বিশ্বের বিভিন্ন দেশে। আপনারা এই জিনিসগুলো নিয়ে পড়বেন, ঠিক আছে? এবার আসেন শাকিল ভাই এখানে যে ট্যাক্স গুলাকে অ্যাড করছে। এবার আমরা যে কোনো একটা ট্যাক্স আমরা আমাদের বুককিপার হিসেবে প্রথম কাজটা কি? সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ক্লায়েন্টকে একটা স্টেটমেন্ট রেডি করে দেওয়া, যে আমার এই যে যত কাজ আমি করছি সেই কাজের ট্যাক্সের একটা রিপোর্ট তৈরি করে দেওয়া। ঠিক আছে, একটা রিটার্ন তৈরি করব বা একটা রিপোর্ট তৈরি করব। সেই রিপোর্টটা নিয়ে আমার ক্লায়েন্ট যাবে কোথায়? তার যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছে, মানে সিপিএ বলেন বা এসিসিএ বলেন বা সিএ বলেন, সিএমএ বলেন, তাদের কাছে যাবে। যাওয়ার পরে সেখান থেকে সেই জিনিসটাকে অডিট করায় নিবে বা ইনকোয়ারি করানো, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি করবে ক্লায়েন্ট? সেটাকে গিয়ে গভর্নমেন্টের কাছে ট্যাক্সটা জমা দিয়ে দিবে, তাই না? এখন জমা দিয়ে আসার পরে আমাকে বলবে যে আমি ট্যাক্সটা জমা দিয়ে দিছি। তাহলে একটা কাজ হচ্ছে রিপোর্ট তৈরি করা, আর এই যে জমা দিয়ে আসার পর আমাকে সে ইনফর্ম করছে, আমি এটাকে জাস্ট রেকর্ড করে দেওয়া। আমার কাজ হচ্ছে দুইটা, একটা রিপোর্ট তৈরি করে দেওয়া, আরেকটা কি লাস্টে পেমেন্ট যখন দেওয়া হয় তখন পেমেন্টটাকে কি এখানে কমপ্লিট করে দেওয়া। তাই আসেন পারচেজ ট্যাক্স। তাহলে সর্বপ্রথম আমরা প্রিপেয়ার রিটার্নে যাই। প্রিপেয়ার রিটার্নে আমরা যখন ইয়েটা করছিলাম তখন সেটা ছিল কি, কোয়ার্টারলি ছিল না? কোয়ার্টারলি বেসিসে কয় তারিখে জানুয়ারির হিসাব করছেন এখানে, না শাকিল ভাই? আচ্ছা, অক্টোবর কত থেকে শুরু করছিলেন? হুম? আচ্ছা দেখি 23 থেকে দেখি। এন্ডেড অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর 2023। কোয়ার্টারলি মানে কয় মাস? হ্যাঁ, কোয়ার্টারলি মানে কয় মাস? বছরে কয়টা হবে? 4টা, তাই না? আচ্ছা, এই যে দেখেন ডিসেম্বরের এক, ডিসেম্বর থেকে দিছি না অক্টোবর, অক্টোবর থেকে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত। আহ তাহলে জানুয়ারির 1 তারিখে উনি কি করতে যাবে? সাবমিট করতে যাবে, ফাইলটাকে সাবমিট করতে। দেখেন স্টার্ট ডেট দিলাম, এন্ড ডেট দিলাম কোয়ার্টারলি হিসাব করে। ফাইল ডেট তো এর পরের দিন হয়, তাই না? দেখেন এই পর্যন্ত কি তার কোনো ট্যাক্স আছে এখানে? পারচেজ ট্যাক্সে উনি কিসের হিসাব করতেছে? পারচেজ ট্যাক্স। ঠিক আছে, পারচেজ ট্যাক্সের হিসাব করতেছে। এই যে পারচেজ ট্যাক্স নিয়ে রিপোর্ট, এই যে দেখেন তার রিপোর্ট গুলো সবগুলো কি জিরো আছে। তাহলে এখান থেকে আপনারা কি করবেন? প্রত্যেকটা প্রিন্ট আউট করে নিবেন। এই প্রিন্ট অপশনে গেলে প্রিন্ট খুঁজতে পাবেন, ঠিক আছে? মার্ক অ্যাজ ফাইল, এই যে মার্ক অ্যাজ ফাইল, এখানে কি বলছে ভালো করে পড়েন। all done, this will mark your return as filed and close the books for the purchase tax agency period. Transaction from this period that are changed later will show up in the purchase tax agency exception report. আচ্ছা, আপনি মার্কেস ফাইল তো আসতো না, আসতো আসার কথা ছিল প্রিপেয়ার রিটার্ন, তাই না? যেহেতু আপনি কি রিপোর্ট তৈরি করতেছেন, আর এখানে অ্যামাউন্টটা কত, জিরো জিরো না? তাহলে ওই জিরো জিরো দিয়ে রিপোর্ট তৈরি করাও যা, একবারে পেমেন্ট কমপ্লিট ফাইলিং করাও তাই, তাই না? এই জন্য আপনাকে বলতেছে যে অল আর ডান। তাহলে আমরা কন্টিনিউ দিব। এই যে এটা ফাইলিং হয়ে যাচ্ছে। এই যে দেখেন তো, এই যে ফাইলড এন্ড পেইড লেখাটা কি আসে? ফাইলড এন্ড পেইড মানে ফাইলও করা হয়ে গেছে, পেইড হয়ে গেছে। এরপরে আসেন পরের রিটার্ন করতে যাই। এখন দেখেন স্টার্ট ডেট কিন্তু লক হয়ে গেছে, আপনি চাইলেও ডেট চেঞ্জ করতে পারবেন না। তাহলে জানুয়ারি 1, 24 থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাই না?
মার্চ 31 তারিখ পর্যন্ত। এপ্রিলের 1 তারিখে গিয়ে উনি ফাইল জমা দিতে যাবে। দেখেন কত আসছে, 648, তাই না? এখন এটাকে কি করবে, মার্কেস ফাইল করে দেবে। দেখেন ফাইলড এন্ড পেইড। এরপর আসেন আরো একটা করতে যাব, প্রিপেয়ার রিটার্ন। ভাই ট্যাক্স গুলো মাইনাস হইতেছে, কেউ কি খেয়াল করছেন? হ্যাঁ, ট্যাক্স মাইনাস হওয়ার মানে কি? ট্যাক্স মাইনাস হওয়ার মানে কি? আপনি কি রিফান্ড পাবেন না? ওই যে যখন ট্যাক্সটা সেট আপ করছিলাম, নিচে আমি দিছিলাম পারচেজ ট্যাক্স রিক্লেইমেবল। আমি যদি ওটা না দিয়ে আসতাম ভাই, আমার এই ট্যাক্স গুলো রিক্লেম হইতো না, মানে এই টাকা আমি আর ফেরত পাইতাম না। জুনের 30 তারিখ, তাহলে জুলাই 2024-এর 1 তারিখ, সবই মাইনাস। শাকিল ভাই এত টাকা পান গভর্নমেন্টের কাছ থেকে? বাপ রে বাপ, আরো একটা মাইনাস। আচ্ছা, দেখি কোথায় গিয়ে ভাই দাঁড়া করায়। হ্যাঁ, সেম অ্যামাউন্ট, মানে ওই সময়ের মধ্যে তার ঘটছে, তাই না? এটা 7। তো না সেপ্টেম্বর, সেপ্টেম্বর 30, আর এটা হবে অক্টোবর। হ্যাঁ, ওই যে 0000 থাকবে, কারণ ওটা কি চলতেছে না। আপনি যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত চলবে। আচ্ছা, আমরা একটা ব্যালেন্স দেখি যেটাতে উম, শাকিল ভাই কি করছে, জানুয়ারি 1, ফেব্রুয়ারি, মার্চ। এই যে এটা বোঝা যাবে, এই যে এই অ্যামাউন্টটা বোঝা যাবে, মার্চ, মার্চ, দেখি এই যে এপ্রিল, এপ্রিলের 1। এই যে এখানে খেয়াল করেন, এখানে আরেকটা যে কনসেপ্ট, ওটা তো নেগেটিভ ফিগারের কনসেপ্ট বুঝছেন। এবার পজিটিভ ফিগার মানে আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে কত, 3929.50। এটা কি সেলস ট্যাক্স দিতে হবে। এই যে সবকিছু স্টেটমেন্টের মার্কেট ফাইল, কন্টিনিউ। এই যে দেখেন ফাইল করছেন না, এখন কি বলতেছে, রিটার্ন দেওয়ার জন্য, মানে রেকর্ড পেমেন্ট করার জন্য। বুঝাতে পারছি? ওইখানে তো ডিরেক্ট মার্কেট ফাইল করার দুইটা অপশন ছিল, যে 00 ছিল, রিপোর্ট তৈরি করাও যা, ফাইলিং করাও তাই, এই জন্য দুটো একসাথে নিয়ে নিছে। আবার আরেকটা যেটা দেখলাম নেগেটিভ ব্যালেন্স, মানে আমি অনেক বেশি ট্যাক্স দিয়ে ফেলছি, পার্চেস ট্যাক্স, ওটা আমাকে রিক্লেম করার জন্য তারা বারবার বলতেছিল, তাই না? ওটা রিক্লেম ছিল, ওই জন্য মার্কেট ফাইল নামে একবারই শেষ হয়ে গেছে। কিন্তু এইখানে তো আমাকে গভর্নমেন্টকে দিতে হবে কত, $3929.55, তাই না? এখন এটাকে আমি তো প্রথমে কি করলাম, রিপোর্ট তৈরি করে প্রিন্ট আউট করে আমার ক্লায়েন্টকে দিলাম। সে গিয়ে কি করলো, অডিট করায় নিল, সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপরে সে কি ট্যাক্স বা ভ্যাটটা জমা দিয়ে আসছে। জমা দিয়ে আসার পরে আমাকে সে বলল যে আমি কিন্তু ট্যাক্স জমা দিয়ে দিছি। এখন আমার কাজ কি, আমি রেকর্ড পেমেন্টে যাব। রেকর্ড পেমেন্টে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট, আপনি কোন ব্যাংক থেকে পেমেন্ট করতেছেন সেই ব্যাংকটাকে সিলেক্ট করে দেন। এখন পেমেন্ট টাইপ কি, পেমেন্ট হইতেছে, তাই না? আচ্ছা, ওই রিফান্ডেরটা আসে না, অনেক সময় আসে, আসে না, ঠিক আছে। আচ্ছা, ওই নেগেটিভ ফিগার হলে একটু ইস্যু করে আর কি, বুঝছেন? আচ্ছা, সেলস ট্যাক্স এজেন্সি আমরা তো ম্যানুয়ালি করতেছি, তাই না, ওই জন্য একটু ইস্যু হইতেছে। আচ্ছা, আচ্ছা, পেমেন্ট ডেট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 1 তারিখ না, ধরলাম উনি একটু পরে গিয়ে এপ্রিলের 10 তারিখে গিয়ে জমা দিছে। এই যে পেমেন্ট অ্যামাউন্ট কত, যে টাকা
দিতে হবে, তাই না? ওই টাকাই, হ্যাঁ, এটা আমরা দিয়ে দিলাম, সেভ করে দিলাম। হ্যাঁ, রাইট। এই যে দেখেন, ফাইল এন্ড পেইড, যখনই গ্রিন সিগন্যাল দেখাবে তখনই বুঝবেন যে আপনার ওই সময়ে ট্যাক্স ফাইল রিটার্নও করা হয়ে গেছে এবং পেমেন্টও করা হয়ে গেছে। ঠিক আছে, পার্সিয়াল অ্যামাউন্ট হলে পরে আবার আপনাকে পে করতে হবে। ওইখানে আবার অপশন, এখন তো গ্রিন সিগন্যাল দেখাচ্ছে না, তখন আর গ্রিন সিগন্যাল দেখাতো না, তখন ওই ফাইল নামেই থাকতো। হ্যাঁ, ওই অবস্থায় থাকতো। আর যখন অনলাইনে আপনার ক্লায়েন্ট যখন এটা কানেক্ট করে নিবে ওই দেশের ট্যাক্স এজেন্সির সাথে, তখন এটা সরাসরি কি ফাইলিং এর যে টাইমটা সেটা অটোমেটিক হইতে থাকবে। ফাইলটা অটোমেটিক হবে, আপনি জাস্ট দেখে দেখে সেগুলাকে আপনি ইনকোয়ারি করে পেমেন্ট করে দেবেন। হ্যাঁ, জাস্ট ট্যাক্সের সেট আপটা দেখছি কিভাবে। কেউ যদি আমার কাছ থেকে ওই সার্ভিসটুকু নিতে চায় যে আমাকে ট্যাক্সটা অ্যাড করে দেন, কিভাবে অ্যাড করব সেটা আমি করতে পারতেছি না, তখন আপনি ওই সার্ভিসটুকু দিতে পারবেন, এটা আপনার এক্সট্রা সার্ভিস। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের যে কয়টা ট্যাক্স আছে আপনাদের অ্যাকাউন্টে, প্রত্যেকটা অ্যাকাউন্টের এভাবে করে কি প্রত্যেকটার ফাইলিং করবেন। ঠিক আছে, এক বছরে সবগুলো ফাইলিং করবেন, যদি পেমেন্ট হয় পেমেন্ট হবে, আর প্রত্যেকটা রিপোর্ট দিবেন আমাকে। ঠিক আছে, হ্যাঁ, এই যে রিপোর্ট, এই যে দেখেন এখান থেকে রিপোর্ট দেখা যাচ্ছে। এন্ড আবার অনেকে জিজ্ঞেস করেন না কি কেমনে প্রিন্ট করবেন, কেমনে প্রিন্ট করবেন বলেন? কন্ট্রোল পি দিলেই তো চলে আসে। সব জিনিস ওইটা দিয়ে দিয়েন না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের যে পরবর্তী যে টপিকস আছে সেটাতে চলে যাব। আমাদের কি কি হয়েছে? প্রজেক্ট ব্যাংক ডিপোজিট স্টেটমেন্ট হয়েছে, তাই না? তারপরে ভ্যাট রিটার্ন হয়েছে। এবার আমরা একটু দেখব, আহ, সেটা হচ্ছে বাজেট কিভাবে তৈরি করতে হয়, তাই না? বাজেট কিভাবে তৈরি করতে হয়। এখন বাজেট কিভাবে তৈরি করবেন বলেন তো, কেউ আমাকে আইডিয়া দিতে পারবেন বাজেট কিভাবে তৈরি করবেন? হুম, বাজেট জিনিসটা কি আগে সেটা আমাকে বুঝতে হবে। বাজেট হইতেছে ওয়ান কাইন্ড অফ ফোরকাস্ট, যেটা আপনি মানে ফিউচারে কি করবেন সেটা প্রিভিয়াস ডাটার উপরে ভিত্তি করে আপনি একটা ডিটারমিনেশনে যান, বা একটা আপনি কি যে কোনো একটা অবস্থায় যাওয়ার চেষ্টা করেন যে হ্যাঁ আমি এই জিনিসটাকে অ্যাচিভমেন্ট করতে হলে আমার এই জিনিসের প্রয়োজন। ঠিক আছে, আপনি ধরেন আপনি চাচ্ছেন যে আপনার সেল পরবর্তী বছরে প্রিভিয়াস সেল গুলাকে বিচার বিবেচনা করে বলতেছেন যে পরবর্তী নেক্সট কোয়ার্টারে আপনার সেল হবে 30,000 বা 40,000। আপনি এটাকে ইনক্রিজ করার জন্য আপনি কি ডিসিশন নিতে পারেন, সেটা আপনার পলিসি মেকিং যারা করে থাকে তাদের মাধ্যমে আপনি ডিসিশন গুলো নিবেন, তাই না? এখন বাজেট, এই যে এখানে আমরা নেভিগেশন প্যানেল থেকে বাজেট অপশনে গেলাম। নেট নিয়ে ওই যে ব্রডব্যান্ড লাইন কানেকশন করছে। ওকে, তাহলে দেখেন বাজেট অপশনে যখন যাব, বাজেট দুইটা ভাবে করা যায়। আপনার যত ডাটা আপনি কুইক বুকস এর অ্যাকাউন্টে আপনি দিছেন তার উপর ভিত্তি করেও করতে পারেন, অথবা আপনি নিজে কোনো বাজেট রেডি করছেন সে বাজেটটা এনে আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। ঠিক আছে, দুইটা অপশন আছে। আমরা তাহলে ক্রিয়েট বাজেটে যাই, যেহেতু উনি যে ডাটাগুলো ব্যবহার করছে এখানে সেই ডাটাগুলোকেই আমরা ইউজ করব। বাজেটের টাইপটা বেসিক্যালি হয় প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, তারপরে পিরিয়ড আপনি দিতে পারেন কোন কত থেকে কত পিরিয়ড আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর বাজেটের ফরম্যাট কনসিলেটেড থাকবে, আর কোনো কিছু দরকার নাই। প্রিফিল ডাটা আপনি চাইলে প্রিফিল ডাটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। নেক্সট অপশনে যাব। যাওয়ার পরে দেখেন ওনার যতগুলা চার্ট অফ অ্যাকাউন্ট উনি ব্যবহার করছে এইখানে এই অ্যাকাউন্টের জন্য, সবগুলা চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু বাম পাশে শো করতেছে। ঠিক আছে, আমি ছোট করে দিছি, একটু বড় করে দেখাই আপনাদের। এই যে দেখেন, দেখেন শুরু থেকে এই যে ইনকামের যতগুলা হেড, কস্ট অফ গুডস হলে যতগুলা হেড, এক্সপেন্সে যতগুলা হেড,
তারপরে হচ্ছে এই যে দেখেন সবগুলা জিনিস উনি যা যা ব্যবহার করছে, আদার ইনকামের হেড, তারপর আদার এক্সপেন্সের হেড, যতগুলো উনি ব্যবহার করছে সব ওনার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি ধরেন একটা সেলস অফ প্রোডাক্ট ইনকামে যাই। হ্যাঁ, এইখানে উপরে আমাকে বলতেছে পিরিয়ড, কোন পিরিয়ডের জন্য আমি করব, অক্টোবর 2024 থেকে সেপ্টেম্বর 2025। ঠিক আছে, আচ্ছা, কম্পেয়ার রেফারেন্স ডাটা। কম্পেয়ার রেফারেন্স ডাটা, আমি রেফারেন্স ডাটার সাথে কি কম্পারিজন করতেছি না, মানে আমার অ্যাকচুয়াল ডাটা যেটা সেটার সাথে আমি ফোরকাস্টিং করব। তাহলে রেফারেন্স ডাটা যেটা থাকবে সেই ডাটাগুলো আমার এখানে চলে আসবে। এখন আপনি বাজেট করতে পারেন মান্থলি, কোয়ার্টারলি করতে পারেন, ইয়ারলি করতে পারেন, তিন ভাবে করা যায়। মাসিক করা যায়, কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক ভিত্তিতে করা যায়, এবং বাৎসরিক ভিত্তিতে, তিনটার যে কোনোটাই করা যায়। আমরা মান্থলি গেলাম। ধরেন সেলস অফ প্রোডাক্ট ইনকাম আপনি চাচ্ছেন পরবর্তী বছরে, আপনি চাচ্ছেন $1,00,000 আপনার কি হবে, বাজেটেড হবে। হ্যাঁ, সেল $1,00,000। হ্যাঁ, এখন $1,00,000 দেওয়া হলে এই যে দেখেন, এখানে ক্লিক করা মাত্রই কি আপনি সবগুলা মান্থে ভাগ হয়ে গেছে না, প্রতি মাসে তাহলে কত করে হবে, 1,00,000 যদি হয় বছরে, তাহলে প্রতি মাসে কত হবে, 833 পয়েন্ট সামথিং। হ্যাঁ, ঠিক আছে, এই যে 12 মাসের হিসাব করে কি তারা ক্যালকুলেশন করে ফেলছে না, এই যে অ্যারো চিহ্ন, এই যে ক্লিক টু স্প্লিট টোটাল অ্যাক্রস দ্য লাইন, মানে এটা ক্লিক করা মাত্রই আপনার সব লাইনে সে নিয়ে নিবে কত করে আছে। এখন ধরেন 3 মাস যাওয়ার পরে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 3 মাস যাওয়ার পরে কোনো কারণে মনে হলো যে আপনার এই মাসে সেলটা কম হইতে পারে, কোনো কারণে আপনার মনে হলো যে এই মাসে সেলটা আপনার কম হইতে পারে। আচ্ছা, এই মাসে সেলটা কম হতে পারে, আপনি ধরলেন যে 4,000। ঠিক আছে, 4,000 আপনার সেল হবে, হইতে পারে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো রিজনের কারণে 4,000। হ্যাঁ, তাহলে দেখেন আপনার টোটাল কি কমে যাচ্ছে না, হ্যাঁ, টোটাল কমে যাচ্ছে না। তাহলে আবার পরে চিন্তা করতেছেন, এই যে এখানে যে অ্যারো চিহ্নটা, এটা যদি দেন তাহলে কি হবে, সামনের গুলো সব 4,000 হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ধরেন আবার কোনো কারণে ধরেন আপনার মনে হলো যে না, এই মাসে আমি মানে আর কি 8,000 করবো না, আমার অনেক ভালো সিজন বা পিক সিজন যাচ্ছে আমার বিজনেসে, আমি এই মাসে সেল করবো হইতেছে 20,000। ঠিক আছে, 20,000 করবো। এই যে বাড়াইতে পারতেছেন ম্যানুয়ালি, ম্যানুয়ালি করতে হবে কিন্তু। ঠিক আছে, মানে আপনার ওই মাস হিসাব করে করে ম্যানুয়ালি আপনার কোন মাসে কতটুকু যাবে, বা আমাদের যে বিজনেস সাইকেল আছে সেই সাইকেলটা অনুযায়ী আমরা দেখবো যে কোন মাসে আমার পিক সিজন চলতেছে, আন সিজন চলতেছে, সে অনুযায়ী আমি কি করবো, একটা ফোরকাস্টিং করব। ঠিক আছে, এই যে দেখেন আপনার টোটাল মানটা কিন্তু এখানে চলে আসে। তারপরে ধরেন আমি কস্ট অফ সেলস, এবার আসেন, আমি ধরলাম ওই সময় আমার প্রোডাক্টের জন্য খরচ হবে হচ্ছে 30,000। ঠিক আছে, 30,000 খরচ হবে। তখন আমি এটাকে ক্লিক করব, তাহলে প্রতি মাসে এটা কত, 2,500 করে হয়ে যাবে। তাহলে দেখেন আমার যে নেট ইনকাম, নেট ইনকাম খেয়াল করেন, আমার নেট ইনকাম কি বাড়তেছে না, এই যে নেট ইনকাম 5,833, 5,833, এই ডাটাগুলো কোত্থেকে আসে, এই যে মাত্র যে আমি ইনপুট দিলাম, প্রোডাক্ট এন্ড সেলের ইনপুট দিলাম না, কস্ট অফ সেল দিলাম না, বিয়োগ করেই তো আমার এটা আসছে, কস্ট অফ গুড সোল্ড আসছে। এরপরে কস্ট অফ গুড সোল্ড, এরপরে যে বাকি যে হিসাব আছে সেগুলো করেই তো আমার এই নেট ইনকাম আসছে। কোনটা, সবগুলো ম্যানুয়ালি করতে হবে। এই যে এটা দেওয়া মাত্র তো 25 হয়ে গেছে, এই যে আপনি চান যেখানে 3,000 ম্যানুয়ালি করেন, এই যে ম্যানুয়ালি পুরা শিটে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। ঠিক আছে, আপনার যে ডাটা আছে আপনার, এই বছরে কি কি খরচ হবে সেটা তো আপনি আগে থেকে জানেন, তাই না, বাজেট কেন করতে বসছেন, অবশ্যই আপনার ওই সময় এই খরচগুলো হবে সেটা আপনি বুঝতেছেন, সেই জন্য তো আপনি বাজেট করতে যাচ্ছেন যে হ্যাঁ আমার এই খরচগুলো হবে বা এই ইনকাম গুলো হবে, সেই ইনকাম গুলো এবং খরচ গুলাকে মিলে আমার ওই সময়ের অ্যাকচুয়াল মানে আর কি আমার নেট প্রফিট কত থাকবে সেটা বের করবো, তাই না, এটা তো আমার বাজেটের কাজ। আচ্ছা, এরপরে বাজেট করা শেষ, আপনি এখান থেকে এই যে এক্সপোর্ট বা প্রিন্ট অপশনে গেলে প্রিন্ট পিডিএফ আকারে প্রিন্ট করে নিতে পারেন। এই যে পিডিএফ আকারে কি সম্পূর্ণ জিনিস প্রিন্ট হয়ে আসবে 3 পেজে। এখন এইখানে আমি আপনাদের আজকে যে ক্লাসগুলো সেগুলো প্রত্যেকটা ম্যাক্সিমামে আপনাদের কাজ করতে হবে। এই যে বাজেট, আপনারা নিজেদের মতো করে বাজেট তৈরি করবেন। আমি দেখতে চাই যে আপনারা কি কি ভাবে বাজেট করতে পারেন। কোনটা, এটা
এটা ক্লিয়ার ডাটা, এই দেখেন সব ডাটা চলে গেছে। না না, বাদ দিতে পারবেন না ভাই, এটা আপনার চার্ট অফ অ্যাকাউন্টসে আছে। আপনি যদি চার্ট অফ অ্যাকাউন্টসে কোনো কারণে ডিলিট করেন তাহলে আর এটা এখানে আসবে। প্রত্যেকটাই থাকবে, আপনার যেটা যেটা ব্যবহার প্রয়োজন সেটা সেটা আপনার ব্যবহার ওইভাবেই থাক, খালিই থাক, সমস্যা নেই। ঠিক আছে, আপনার তাহলে একটা বাজেট রেডি করবেন, আমি একটু আপনাদের বাজেট দেখতে চাই। হ্যাঁ, হ্যাঁ, বাজেট করে পিডিএফটা ডাউনলোড করে দেবো। এরপর আসেন, আমি আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম যে কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলা আমাদের বেসিক্যালি কাজ করে, তাই না? আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, দুইটা ভিডিও শেয়ার করছিলাম মনে হয় সম্ভবত, তাই না? ওই যে মেলচিপ নিয়ে, তারপরে হইতেছে আদার্স। এই যে এখানে অনেকগুলো সফটওয়্যার, মেলচিপ আছে, হাফডগ আছে, টেক্সট আছে, শপিফাই আছে, ইবে আছে, ও আছে, তারপর আরো অনেক সফটওয়্যার আছে। ঠিক আছে, এই সফটওয়্যার গুলা কেন আমাদের কুইক বুকস বা ক্লাউড অ্যাকাউন্টিং এর সাথে জড়িত? এই কারণেই জড়িত, আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং এ যে সফটওয়্যারটা, অনেকের মনে এই ভুল ধারণাটা আছে, মানে আর কি আমাদের এই সফটওয়্যার কি আমাদের কস্ট অ্যাকাউন্টিং এ হেল্প করে, নাকি আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ হেল্প করে, না ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ হেল্প করে? কেউ আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন? কোন অ্যাকাউন্টিং এ হেল্প করে এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো? কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, না ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং? সবসময় মনে রাখবেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। যদি আপনার কস্ট ম্যানেজমেন্ট করতে হয় আপনার প্রতিষ্ঠানে, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন A2X সফটওয়্যার, A2X। ঠিক আছে, কস্টিং যারা ম্যানেজমেন্ট করে, এই যে A2X সফটওয়্যার। ঠিক আছে, তারপরে ধরেন আপনার প্রতিষ্ঠানে পেরোল, কুইক বুকস এর কিন্তু পেরোল সফটওয়্যার আছে, এটা জানেন? কুইক বুকস টাইম একটা আছে, কুইক বুকস টাইম, এগুলা কিন্তু ওয়ার্ল্ডের ভেরিফাইড সফটওয়্যার। এই যে কুইক বুকস টাইম, খুব ইন্টারেস্টিং সফটওয়্যার। মানে কুইক বুকস টাইমটা কেন মেনটেন করা হয়? আপনার এমপ্লয় টাইম ট্র্যাক করার জন্যই তো, তাই না? ধরেন আপনার কনস্ট্রাকশনের বিজনেস আছে, এখন আপনার একটা সাইট কাজ হইতেছে, ধরেন রূপায়ণ সিটির মধ্যে কাজ হইতেছে, আপনার 20 জন এমপ্লয়িকে কাজে নিয়োগ দিছেন। এখন আমাদের বাংলাদেশে কি হয়, শ্রমিকরা বা লেবাররা কাজ করতে গিয়ে আড্ডাবাজি করে, তারপরে চা খেতে গিয়ে সময় নষ্ট করে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বসে আছে, আমরা কিন্তু দেখতে পারি না। এখন আপনার ডিভাইসে কুইক বুকস টাইম, এবং ওই প্রত্যেকটা এমপ্লয়ের মোবাইলে যদি কুইক বুকস টাইমের যে সফটওয়্যারটা আছে সেটাকে যদি জাস্ট ইনস্টল করে দেন, সে শুধু অন করে রাখবে, সে কোথায় কোথায় গেছে, কি করতেছে, কতক্ষণ কাজ করছে, সম্পূর্ণ জিনিস কিন্তু আপনি এখান থেকে বসে অ্যানালাইসিস করতে পারেন। হ্যাঁ, সে কি করছে না করছে সব জিনিস আপনি এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, আসলে এগুলার কাজ, এই যে দেখেন, একটা যদি আমি ইমেজ দেখাই, আপনাদের একটা ইমেজ দেখাই, এগুলাতে আমি কাজ করি, তো এগুলা মানে আর কি খুব ইন্টারেস্টিং জিনিস, এগুলোতে কাজ করে মজা আছে, কিন্তু সবাইকে দিয়ে আসলে ক্লায়েন্ট এই কাজগুলো করাবে না। এই দেখেন, দেখছেন মানে সে কোথায় আছে, ইনস্ট্যান্ট কোথায় আছে, কতক্ষণ সে বসে আছে, কতক্ষণ কাজ করছে, টাইম চার্টের মাধ্যমে সব কিন্তু ধরা যায়। হ্যাঁ, কি গুগল লোকেশন বন্ধ রাখলে তখন সাথে সাথে আপনার এমপ্লয়কে বলবেন লোকেশন অন করার জন্য। মানে অবশ্যই আপনাকে অ্যালার্ম দিবেই, কুইক বুকস টাইম আপনাকে অ্যালার্ম করবে। এই যে দেখেন, এই যে, হ্যাঁ এই যে দেখেন, এই যে মোবাইলে হলে এরকম দেখাবে, ক্লায়েন্টের মোবাইলে এরকম দেখাবে। ঠিক আছে, মানে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে। আর কুইক বুক সফটওয়্যারটা যখনই আপনি ইনস্টল করবেন, সাথে সাথে আপনার জিপিএস ট্র্যাকারও অন হয়ে যাবে। ওই যে আমরা যেমন পাঠাও বা উবার যখন অ্যাপস মানে আর কি ওপেন করি, তখন কিন্তু লোকেশনের অ্যাক্সেস চায় সাথে সাথে, এখানেও তাই। আপনি যখন টাইমটা আপনার মানে এমপ্লয়ের মোবাইলে সেট আপ করবেন বা অ্যাপটা ডাউনলোড করবে, সে অন করার সাথে সাথে ঢুকা মাত্রই মানে আর কি অ্যাক্সেস চাবে, সাথে সাথে ওটা জিপিএস দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, এখানেও তাই, এখানে লোকেশন শো করবে, আপনার ইমেজও শো করবে। ঠিক আছে, কুইক বুকস টাইম। তারপরে আসেন
টাইম গেল। এরপর আসেন কুইক বুকস পেরোল। ঠিক আছে, কুইক বুকস পেরোল। কুইক বুকস এর পেরোল যে সফটওয়্যারটা আছে, এই যে কুইক বুকস এর পেরোল, মানে পেরোল হইতেছে আপনার ক্লায়েন্টকে কত পে করতেছেন, কত ডিডাকশন হইতেছে, কত আপনার খরচ যাচ্ছে, তাই না, এমপ্লয়ার কত ট্যাক্স দিচ্ছে, এমপ্লয় কত ট্যাক্স দিচ্ছে, সব বিস্তারিত জিনিসগুলা এই সফটওয়্যার গুলাতে আপনার খুঁজে পাবেন। তারপরে আসেন আরো আরেকটা সফটওয়্যার আছে, গাস্টো আছে। এগুলো কিন্তু কি আপনার এক্সটার্নাল সফটওয়্যার, ঠিক আছে। এই যে গাস্টো, এটাও পেরোল সফটওয়্যার। আচ্ছা, এখন এটার মতোই একটা সফটওয়্যার হইতেছে হাবডগ, সরি ডেক্সট। ডেক্সট আরেকটা যদি আমি ওপেন করে দেখি, সেটা হচ্ছে হাবডগ। এই দুটোই আপনাদের সাথে কানেকশন করে দেখাবো। মানে ডেক্সটের সাথে কুইকবুকস এর কানেকশন করে দেখাবো, ঠিক একইভাবে জেরোরও কানেকশন করা যায়। হাবডগ এর সাথেও কুইকবুকস কানেক্ট করা যায়, জেরো কানেক্ট করা যায়, মানে সকল ধরনের ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার কানেক্ট করা যায়। এখন এই জিনিসগুলোর গুরুত্ব কেন বাড়ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন এই জিনিসগুলো গুরুত্ব বাড়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে ধরেন আপনি যেহেতু বিদেশে কাজ করবেন, আপনার ক্লায়েন্ট থাকবে এক দেশে, আপনি থাকবেন আরেক দেশে, এটাই কি স্বাভাবিক, তাই না? এখন ক্লায়েন্টের অনেক ধরনের ফাইন্যান্সিয়াল ডাটা থাকতে পারে না? হ্যাঁ, ক্লায়েন্টের অনেক ধরনের কি ফাইন্যান্সিয়াল ডাটা থাকতে পারে। সেই ফাইন্যান্সিয়াল ডাটাগুলা এখন আপনাকে যদি বসে থেকে সেই ইমেইলে পাঠাইতে চায় বা আপনার গুগল ড্রাইভে পাঠাইতে চায়, এত তো স্টোরেজ পাওয়া সম্ভব না, তাই না? এখন এটারই অল্টারনেটিভ হিসেবে এই সফটওয়্যার গুলো ব্যবহার হয়। সফটওয়্যার গুলো ব্যবহার হয় হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলা সরাসরি যাতে আপনার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে যাতে ইম্পোর্ট হয়ে যায় সেটা। এখন আমি যেমন ওই যে ওই আমার একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, বলছিলাম যে আমার দুবাইয়ের, এখন ওনার এতগুলো যে ইনভয়েস, আমার পক্ষে তো এক্সেল শিট বানানো সম্ভব না, তাই না, বা ওনার পক্ষেও দেওয়া সম্ভব না। এখন আমি ওনাকে সাজেস্ট করছি আপনি এই সকল সফটওয়্যার একটা কিনেন, সামান্য একটা সাবস্ক্রিপশন দিয়ে কিনে আপনি ওগুলা জাস্ট ছবি তুলেন। আমি কি করছি, ওই সফটওয়্যার গুলোর সাথে কুইক বুকস এর একটা সম্মিলন ঘটায় দিছি বা কানেকশন ঘটায় দিছি। তাহলে কি হয়েছে, উনি ওইখান থেকে ছবি তুলছে, সরাসরি আমার ওইখানে চলে আসে, আসার পর জাস্ট আমি দেখলাম যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি এটাকে ইম্পোর্ট করে দিচ্ছি। আমার কাজ শুধু দেখে ইম্পোর্ট করা। আর না হলে কি হতো, যদি এই কাজটা না করতাম, সে আমাকে এক্সেলে দিত বা পিডিএফ দিত, সেগুলাকে আমার এক্সেলে বানাইতে হইতো, অনেক ঝামেলা পোহানোর পরে তারপরে আমার কাজ করতে হতো। আসলে এগুলো আমাদের কাজের সুবিধার্থে আমরা এই সফটওয়্যার গুলো ব্যবহার করি। তো আমরা ডেস্কের সাথে কুইক বুকস অনলাইনে কানেকশন করে দেখাবো। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা ডেস্ক লিখে সার্চ করব। ঠিক আছে, সর্বপ্রথম আমরা ডেস্ক লিখে সার্চ করব অনলাইনে। আচ্ছা, এখানে বলাই আছে ডেক্সট মেক ইট ইজি টু গেট দ্য বুক কিপিং ইনফরমেশন ইউ নিড, ইউ ক্যান স্ক্যান রিসিপ্ট উইথ ইউর ফোন। মানে আপনার ফোনে যদি এই ডেক্সট সফটওয়্যারটা থাকে, তাহলে জাস্ট স্ক্যান করবেন, আর সেই রিসিপ্ট গুলো বা সেই ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলো আপনাকে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যেতে পারবে। এখানে আপনার কাজ শুধু কানেকশন করে দেওয়া, আর কিছু না। তারপর এখানে স্টার্টে ফ্রি ট্রায়াল ক্লিক করবেন। এখানে বলতেছে আপনি কোন ধরনের কাজ করতে চান, অ্যান্ড অ্যাকাউন্টিং আর বুক কিপিং প্র্যাকটিস। মনে রাখবেন 14 দিন, এই ফ্রি ট্রায়ালের মেয়াদ 14 দিন, একটা জিমেইলে 14 দিন ফ্রি ট্রায়াল তারা করতে দেয়। ঠিক আছে, আপনারা যদি বাসায় চেষ্টা করেন করতে পারেন, কোনো সমস্যা নাই, না হলে স্টেপ গুলো দেখে রাখেন, ভিডিওতে তো থাকবেই। আচ্ছা, ফ্রি ট্রায়াল এন্ড বুক কিপিং প্র্যাকটিস। তারপর এখানে ফ্রি ট্রায়ালের পরে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম, ওয়ার্ক ইমেল, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার। অবশ্যই আপনার ক্লায়েন্ট যদি সে বিভিন্ন ধরনের বিজনেস করে, যেমন মাল্টি কারেন্সি বিজনেস করে, অবশ্যই তার এখানে মোবাইল নাম্বারটা হবে হোম কারেন্সি, খেয়াল রাখবেন। ঠিক আছে, হোম কারেন্সি। তারপর নেক্সট অপশনে যাওয়ার পরে ওই যে হোম কারেন্সিটা যে দেশের, সেই দেশের নাম আর যে প্র্যাকটিস করতে যাচ্ছেন সেই প্র্যাকটিসের নাম দিয়ে সাইন আপ করবেন। তারপর আপনার একটা ইমেলে ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দিয়ে ভেরিফাই মাই ইমেল, একেবারে কমপ্লিট ভেরিফিকেশন ট্রায়াল ভার্সনের জন্য। ঠিক আছে, তারপরে এখানে আপনাকে বলছে কতজন আপনার প্র্যাকটিস করবেন, একটা আনুমানিক দিয়ে দিবেন। তারপর এখানে আপনার রোল কি অ্যাকাউন্টেন্ট আর বুক কিপার, যে কোনোটাই দিতে পারেন। তারপরে হইতেছে হুইচ প্রবলেম আর ইউ ট্রাইং টু সলভ নেক্সট, আপনি কোন ধরনের প্রবলেম সলভ করতে চান ডেক্সটে, সেটা বলতে হবে, যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এই যে দেখেন ডেক্সটের সাথে জেরো, কুইক বুকস, সেইজ,
ফ্রি এজেন্ট, কাশ ফ্লো, ব্রাইট স্কুল, এই সবগুলো সফটওয়্যারে কি কানেকশন করা যায়। কন্টিনিউ দিব, তারপরে ওয়েলকাম জানাচ্ছে আমাকে। এরপরে এটা হইতেছে জেরো ডেক্সটের কি ড্যাশবোর্ড। ডেক্সটের কি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখবেন কানেক্ট এন্ড পাবলিশ টু ইওর প্র্যাকটিস বুক কিপিং সফটওয়্যার। এই যে কানেক্ট সফটওয়্যার বলতেছে না, কানেকশন করব আমরা। কানেক্ট সফটওয়্যারে ক্লিক করব, তাহলে আসবে কি অ্যাকাউন্টিং সফটওয়্যার। এই যে দেখেন ডান পাশে কানেক্ট আছে, কানেক্টে ক্লিক করব। এই যে কুইক বুকস, যদি না খুঁজে পান এখানে সার্চ করে নিবেন। তাহলে কুইক বুকস আমরা কানেক্ট ক্লিক করব, এরপরে ডেস্কের সাথে কুইক বুকস কানেক্ট করাবো। এই দেখেন কানেক্ট টু কুইক বুকস। অবশ্যই বাম পাশে যে কোম্পানির সাথে কানেক্ট করাবেন সেই কোম্পানিটা যাতে ওপেন থাকে, তাহলে কি হবে আপনার অ্যাক্সেস নিতে তারা সুবিধা হবে। এই দেখেন আমি বাম পাশে একটা ট্যাবে আমি কোম্পানিটা ওপেন করে রাখছি, এরপরে কোম্পানিটা সিলেক্ট করে নেক্সট অপশনে দিলাম। এই যে কানেক্টিং ডেস্ক টু মিনি কানেক্ট, এই যে অর্গানাইজেশন কানেক্টেড। একদম সিম্পল ওয়েতে জাস্ট কানেক্ট করে নিলাম। তাহলে কি হলো, এখন ডেস্কে যতই কাজ করবেন ততই কি কুইক বুকসে আপনার চলে আসবে। ক্লিয়ার? এই যে দেখেন কানেকশন করা শেষ। এই যে ইন্টিগ্রেশন কার সাথে করছেন, কুইক বুকস এর সাথে ইন্টিগ্রেশন করে নিছেন। হ্যাঁ, এই যে ডেস্কে, এখানে ডেস্কে ক্লিক করেন। ক্লিক করলে এখানে দেখাচ্ছে কস্ট আইটেম, সেলস আইটেম, এক্সপেন্স ক্লেম আইটেম। এবার এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে আপনার একটা সেলস ইনবক্স আসবে। এইখানে দেখেন তিনটা পার্ট, ইনবক্স, ইন প্রসেসিং, আর্কাইভ। ডান পাশে দেখেন অ্যাড ডকুমেন্ট নামে একটা অপশন আছে। অ্যাড ডকুমেন্টে গেলেই আপনার বেসিক্যালি কাজটা এখানে আপনার ক্লায়েন্ট করবে। এখন আপনার যে ইনফরমেশনটা যদি ক্লায়েন্ট আপনাকে পাঠাইতে চায় ইনভয়েস, তাহলে সে কি করবে, সেলসে ক্লিক করবে। যদি সে কোনো কস্ট রিলেটেড বা এক্সপেন্স রিলেটেড কোনো কিছু পাঠাইতে চায়, তাহলে সে ক্লিক করবে কোথায়, কস্টে। তারপরে ব্যাংকে যদি কোনো ইনফরমেশন পাঠাইতে চায়, তাহলে সে কি করবে, ব্যাংকের। সাপ্লায়ার স্টেটমেন্ট, যদি কোনো সাপ্লায়ার স্টেটমেন্ট পাঠাইতে চায় তাহলে সাপ্লায়ার স্টেটমেন্ট। এরপরে এখান থেকে আপনার ক্লায়েন্ট কি করবে, ছবি তুলবে মোবাইল দিয়ে। ঠিক আছে, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ ফাইলস টু আপলোড, যে কোনো ধরনের জিপ ফাইলও কিন্তু আপলোড করা যায়। ঠিক আছে, এই যে আপলোড করা শেষ। এই যে দেখেন আপলোড কমপ্লিট না, নিচে আপলোড হিস্টরি একটা ইনভয়েস আপলোড করা হয়েছে। এই যে দেখেন সেলস প্যানেলে ছিল এটা, ইনবক্স থেকে চলে আসছে কি ইন প্রসেসিং না। এই যে দেখেন একটা হলুদ সিগন্যাল দেখাচ্ছে, 5/6 ফিল্ড এক্সট্রাক্টেড। এই যে এই সিগন্যালটা যখন দেখাবে তখন কিন্তু বুঝতে হবে যে আপনার কিছু ইনফরমেশন মিসিং আছে। আচ্ছা, এখন আপনাকে একটা সিম্পল জিনিস বুঝাই। ধরেন আপনি ট্যাক্স, আপনার ইনভয়েসের মধ্যে ট্যাক্স দেওয়া আছে 10%, কিন্তু আপনার অ্যাকাউন্টে 10% দেওয়া নাই, তাহলে কি কানেকশন হবে? আপনার যে ইনভয়েস, আপনি যে ইনভয়েসটা কুইক বুকসে পাঠাইতে যাচ্ছেন সেটার মধ্যে ট্যাক্স দেওয়া আছে 10%, অথচ আপনার কুইক বুকসের মধ্যে 10% নামে কোনো ট্যাক্সের অস্তিত্ব নাই, তাহলে কি কানেকশন হবে? মিলাইতে পারবেন? কারণ জিনিসটা তো থাকতে হবে, এক্সিস্টিং থাকতে হবে, তাই না? তাহলে এই যে এই সমস্যাগুলোর কারণে আপনার এরকম ইয়েলো সিগন্যাল গুলো দেখাবে, তখন এখানে আপনাকে বলবে মুভ টু ইনবক্স, মানে আবার আগের অবস্থায় ফিরে যেতে বলবে। তাহলে এই যে মুভ টু ইনবক্সে ক্লিক করলে এই যে ইনবক্সে চলে আসবে। এরপরে এই যে দেখেন লেখা আছে টু রিভিউ, কিছু জিনিস মিসিং আছে, সেগুলো আপনাকে ঠিক করতে হবে। আপনি এটাকে ক্লিক করবেন, ওপেন করলেই দেখেন এই যে আমি একটা ইনভয়েস নিছি না, আমি একটা ইনভয়েস নিছি না, সেই ইনভয়েসটা আমি এখন দেখব। দেখে দেখে ডান পাশে আমি মিলাবো কি কি জিনিস আমার মিসিং আছে। ঠিক আছে, কি কি জিনিস মিসিং আছে সেটা আমরা দেখবো। দেখেন এখান থেকে ডান পাশে ডিটেলস, এই যে ট্যাক্সের অ্যামাউন্ট, ট্যাক্স, নেট অ্যামাউন্ট, তারপর কত আছে পেমেন্ট। এখন লাইন আইটেম, এখন অনেক সময় দেখা যায় কোন একটা ইনভয়েসে 4টা 5টা লাইন থাকে, তাই না? অনেক সময় দেখা যায় যে একটা লাইন তারা নিচে বাকিগুলো নেয় নাই। এই যে ক্রিয়েট লাইন আইটেমস, তাহলে কয়েকটা লাইন দিলে এই যে দেখেন 2টা আইটেম না, এখানে ইনভয়েসে কয়টা, 2টা আইটেম, এখানেও 2টা আইটেম দিলাম। অবশ্যই আপনারা এটা মিলাবেন, টোটাল ট্যাক্স কত, ট্যাক্স বাদে অ্যামাউন্ট কত। হ্যাঁ, এই জিনিসগুলো মিলে নেওয়ার পরে যখনই এখানে সিগন্যাল দিবে রেডি, তখনই জাস্ট এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। যে ক্লিক করার পরে আপনার এটা কোথায় চলে আসবে, যেহেতু ইনভয়েস ছিল, ইনভয়েস থাকলে কই আসে, এই যে অল সেলস প্যানেলে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এত স্লাইড আমরা দেখলাম, এত কি কাজ করতে হবে? না, আপনাদের কাজটা কোথা থেকে শুরু জানেন, এই যে এখান থেকে শুরু। সে তো ছবি তুলে দিবেই, দেওয়ার পরে সব এই যে এই প্যানেলে বসে থাকবে না, হ্যাঁ, সব এখানে থাকবে। আপনি একটা একটা করে দেখবেন, রিভিউ করে দিবেন কি কি প্রবলেম আছে, কি কি সমস্যা আছে,
রিভিউ করে দিয়ে সেগুলাকে ডিটেলস গুলাকে সঠিকভাবে দিয়ে আপনার কি কাজ, পাবলিশ করে দেওয়া। পাবলিশ করে দিলে সেটা কই চলে আসবে, আপনার কুইক বুকস এর মধ্যে চলে আসবে। কথা বুঝাইতে পারছি? আপনার কাজ শুধু দেখে রিভিউ করে দেওয়া, পাবলিশ করে দিলেই আপনার কুইক বুকস এ কানেক্টে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে একটু আগে যেটা দেখালাম, টু রিভিউতে গিয়ে সমস্যাটা আপনার শো করবে, হলুদ সিগন্যাল দিবেন। হ্যাঁ, 18তে চলতেছে এখন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার কুইক বুকস এর সাথে টেক্সটের যে সম্মিলন ঘটানোর আমরা চেষ্টা করছি সেটা। এবার আসেন আমাদের মূল আলোচনা, আজকের যে আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে পেরোল। এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমি একটু ক্ল্যারিফাই করে নিই ভাইয়া। সেটা হচ্ছে আপনাদের যে কোর্স আউটলাইনে ছিল সেটা হচ্ছে পেরোল বুককিপিং। এটা ছিল না যে পেরোল, শুধু পেরোল, শুধু পেরোল সেটা কিন্তু আলাদা কোর্স। ঠিক আছে, এটা অনেকে কোর্স করায় থাকে শুধু পেরোলের জন্য। ঠিক আছে, বিভিন্ন দেশের পেরোল নিয়ে কাজ করায়, সেটা আলাদা। কিন্তু আপনাদের কাজ এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পেরোল বুককিপিং কিভাবে করে, সেটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, এখন আসেন কেন আমি ওই পার্টটা রাখি নাই, একটু আপনাদের সাথে আলোচনা করব কুইক বুকস পেরোল নিয়ে। পেরোল তো আমরা সবাই মোটামুটি জানি, তাই না? পেরোলটা কি? আপনার প্রতিষ্ঠানে যত এমপ্লয়ি আছে সবার কি প্রত্যেকটা জিনিস, সে কতক্ষণ কাজ করছে কতক্ষণ কাজ করে নাই, এই জিনিসগুলাই তো মেনটেন করা। তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে, তার বিপরীতে সে কত টাকা ট্যাক্স দিবে, তাকে কত টাকা পে করবেন বেসিক স্যালারি, এই জিনিসগুলাই তো স্যালারি শিট যেটাকে বলা হয়, তাই না? হ্যাঁ, তো এখন আসেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, পেরোল সার্ভিস প্রাইসিং। একটু এখানে খেয়াল করা, পেরোলের হচ্ছে 3 ধরনের সার্ভিস। আমরা যেটা কুইক বুকসে 4টা পাইছিলাম, তাই না? 4টাও আছে, 5টাও আছে। 5টা হচ্ছে ইউএসএ, আর বাকি ওয়ার্ল্ডে যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে হতে 4টা। এখন দেখেন, পেরোল কোর প্লাস সিম্পল স্টার্ট, এটা নিতে গেলে আপনাকে $85 পে করতে হবে। মূল প্রাইসটা আমরা একটু খেয়াল করব, 85, তাই না? 85। তারপরে পেরোল কোর প্লাস এসেনশিয়াল, এটা নিতে গেলে আপনার $115 পে করতে হবে। পেরোল প্রিমিয়াম প্লাস $184 পে করতে হবে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস প্রবলেম দেখেন, +$6 এমপ্লয় পার মান্থ, মানে আপনার প্রতিটা এমপ্লয়ের জন্য $6 করে এক্সট্রা চার্জ দিতে হবে প্রতি মাসে। যদি 10 জন থাকে তাহলে $60 এক্সট্রা দিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি আপনার $6 করে এক্সট্রা চার্জ দিতে হবে, দেখছেন একটা $9 করে দিতে হচ্ছে। তাহলে কি হলো, এতগুলা করে আপনার একটা প্রতিষ্ঠান কি বেয়ার করা সম্ভব? কুইক বুকস কারা ব্যবহার করে বেসিক্যালি? স্মল এবং মিডিয়াম সাইজ প্রতিষ্ঠান না? তারা তো সাবস্ক্রিপশন কিনে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যাতে তার অ্যাকাউন্টসটা ঠিকঠাক মতো থাকে সেজন্য মেনটেন করার জন্য কিনে। তাহলে এত ডলার তো তাকে পে করতে হবে। আবার যখন সে কুইক বুকস সাবস্ক্রিপশন কিনতেছে তখনও তো একটা চার্জ তাকে দিতে হচ্ছে। তাহলে তার চার্জ গুলো কি দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে না? এখন তাহলে সে পেরোল কিভাবে ম্যানেজ করবে? পেরোল ম্যানেজমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের এজেন্সি আছে। ঠিক আছে, তারা কি করে, একবারে সাবস্ক্রিপশন কিনে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তারা কাজ করে দেয়। তাদের ক্ষেত্রে সমস্যা হয় না, কারণ তারা যে খরচ করে তাদের বেনিফিটটা উঠেই যায়। এখন আমাদের পেরোল কিন্তু আমরা কাজ পাবো না ভাই, আগে বলে দিতেছি, পেরোলের যে এক্সট্রা করে কাজ, এটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে ভাই। এটা কেউ বলবে না, প্রফেশনাল ডিগ্রি ছাড়া আপনি পেরোলে কাজ পাবেন না। ঠিক আছে, যদিও পান তাও শুধু বুক কিপিং এর কাজটুকু পাবেন। মানে মূল যে পেরোল, যেখানে যে কুইক বুকসে যে পেরোলে গিয়ে কাজ করতে হবে, পেরোলের পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব, সেটা কিন্তু আপনার হাতে ক্লায়েন্ট কোনোদিনও দিবে না। ঠিক আছে, এখানে কারণ অনেক ইস্যু আছে, 1099 ফাইলিং করতে হবে, তারপরে ম্যানেজ কন্ট্রাক্টর আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝাইতে পারলাম পেরোলের কাজ কেন কম। ঠিক আছে, আপনাদের এখানে পেরোল বুক কিপিংটা শুধু আমি রাখছি, মানে আপনারা প্রতিষ্ঠানে বুক কিপিং কিভাবে করবেন সেই জিনিসটা দেখানোর জন্য আমি এখানে রাখছি একটা পার্ট। ধরেন আমি পেরোলের একটা রিপোর্ট বের করি, এটা হচ্ছে পেরোলের রিপোর্ট। ঠিক আছে, রবার্ট সি ফকনার
আর আরেকজন হইতেছে জন কে সুয়ারেজ। ঠিক আছে, এই দুইজন আপনার প্রতিষ্ঠানে এমপ্লয়। এই যে তার নিট টোটাল জিনিসটা আমি নিচে দিয়ে দিচ্ছি, এটাকে ডাউনলোড করে নিন। আমাদের কাজ হচ্ছে শুধু জার্নাল দেওয়া পর্যন্ত, বুক কিপিং করা পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আপনার পেরোল রিপোর্ট। আমি জার্নাল আর হচ্ছে দুইটা জিনিস, রিপোর্টটা আমি দুইটা একসাথে বুঝাবো। হ্যাঁ, আগে রিপোর্টটা বোঝার চেষ্টা করেন, একটু সবাই খেয়াল করেন। এইখানে প্রথমে আছে যেটা, সেগুলাকে বলা হইতেছে পে, মানে পেমেন্ট যতগুলা করা হয়েছে, আপনার এমপ্লয়কে যতগুলা পেমেন্ট করা হয়েছে তার ঘন্টা এবং তার অ্যামাউন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে যতগুলা ডিডাকশন, মানে তাকে যত পেমেন্ট করা হয়েছে সেখান থেকে যত অ্যামাউন্ট কাটা হয়েছে, কর্তন করা হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এমপ্লয় পেইড ট্যাক্স। এমপ্লয় পেইড ট্যাক্স মানে আপনার কর্মচারী যে যত টাকা কি ট্যাক্স জমা দিছে, তাই না? তারপরে এমপ্লয়ার পেইড ট্যাক্স মানে প্রতিষ্ঠানের মালিক যতগুলা দিছে, তাই না? নরমালি কি ট্যাক্স দিতে গেলে কি এমপ্লয় যা টাকা দেয়, এমপ্লয়ারও কিন্তু সমানভাবে বা যে কোনো একটা পোর্শন কি সে অংশীদার নেয়, তাই না? এখন এইখানে আমি টোটালটা যেটা আছে আমি সেটাকে দিয়ে হিসাব করব। ঠিক আছে, এই যে টোটাল যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা ধরে আমি হিসাব করব। দেখেন, আমি জার্নালটাও এখানে দেখাইছি আপনাদের। ওকে, খেয়াল করেন জার্নালটা। জার্নালটা হইতেছে প্রথমে, আগে আমরা যেটা রেগুলার পে করছি, একটু ভালো করে খেয়াল করেন। রেগুলার পেটা কি বেসিক্যালি কি স্যালারি অ্যান্ড ওয়েজেস না? রেগুলার পেটা কি যেটা স্যালারি অ্যান্ড ওয়েজেস। ওকে, এখানে ইয়ে কই, কালারিং এর অপশন আছে। এখানে দেখেন সেটা কি স্যালারি অ্যান্ড ওয়েজেস নামে আছে না? স্যালারি অ্যান্ড ওয়েজেস, তারপরে ওভার টাইম পেমেন্ট করছে, তারপর কি ওভার টাইম পেমেন্ট করছে, ওভার টাইম পেমেন্ট করছে, এখানে ওভার টাইম পেমেন্ট। তারপরে কি হলিডে, দেখেন তো এখানে ডাবল ওভার টাইম পেমেন্ট 0, পেড টাইম অফ 0, হলিডে পে, বোনাস, তারপরে কি কমিশন, তাই না? হলিডে পে $320, বোনাস $180, কমিশন $80। এরপরে এখানে জার্নালে দেখেন হলিডে পে 320, বোনাস 180, তারপরে কি কমিশন কত 80, তাই না? এই তিনটা আমরা একটু গ্রিন সিগন্যাল করে দিই, মার্কিং করতেছি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের কি দেখলাম, যেগুলা পে করা হচ্ছে, যেগুলা কি পে করা হতেছে সেগুলো আমরা কি করব, ডেবিট করব। এই যে বাকিগুলো জিরো ছিল দেখে আসে নাই এখানে ডেবিটে। ঠিক আছে, তারপরে আসেন, এরপরে এতে খেয়াল করেন লাস্টের কলামটা কি এমপ্লয়ার পেইড ট্যাক্স না? লাস্টের কলামটা কি এমপ্লয়ার পেইড ট্যাক্স মানে প্রতিষ্ঠানের মালিক যে ট্যাক্স গুলা প্রদান করছে। কি কি ট্যাক্স? কোটা ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স, এনসি এসইউ এমপ্লয়ার ট্যাক্স। এখন ভাই এই জিনিসগুলা কি? এই জিনিসগুলো তো আমার মাথায় ঢুকে না, তাই না? কেউ বলতে পারবেন এগুলোর কোনো মিনিং বা অ্যাব্রিভিয়েশন? হ্যাঁ, কোটা ট্যাক্স কি? FUTA। ইউনাইটেড স্টেটস
ফেডারেল কি আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট, তাই না? ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট, সেটার সংক্ষেপে নাম হচ্ছে কি ফুটা ট্যাক্স। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা ট্যাক্সের কিন্তু আলাদা আলাদা নাম আছে। এনসিএসইউআই ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স, মানে আপনার যেটা পেমেন্ট করা হয়েছে, যেটা বেসিক পে, সেটা সবগুলাকে করলাম ডেবিট, আর মালিক যেগুলা দিল সেগুলাকেও কি করলাম, ডেবিট করলাম। ভালো করে বুঝেন, ঠিক আছে? মালিকও যেগুলো পে করছে সেগুলো কি ডেবিট করে দিলাম। এরপর আসেন ডিডাকশন। এরপরে কি ডিডাকশন, মানে যেগুলা কি কর্তন করা হবে, তাই না? যেগুলা কর্তন করা হবে, সে এখানে কয়টা আছে টোটাল? একটাই আছে তো, না? যে টোটাল মেডিকেল ইন্স্যুরেন্স একটাই আছে। এই যে এখানে দেখেন মেডিকেল ইন্স্যুরেন্স 213.50। তারপরে কি ফেডারেল ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, তারপরে মেডিকেয়ার ট্যাক্স, তারপরে সিএ ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে এনসি ইনকাম ট্যাক্স। এগুলা কি বলেন তো? যেগুলা আপনার কি এমপ্লয় পরিশোধ করছে, তাই না? এই যে এমপ্লয়ি পেইড ট্যাক্স, যেগুলা কি এমপ্লয়ি পেইড ট্যাক্স, এই যে এগুলা আমরা যদি একটু মার্কিং করি 212 পর্যন্ত, সেগুলোর নামে আমরা পেয়েবল সৃষ্টি করলাম। এরপরে দেখেন ফুটা এমপ্লয়ার ট্যাক্স পেয়েবল, এই যে যেগুলা মালিক দিছে না, সেগুলা একবার ডেবিট করছেন না, এখন আবার সেগুলা কি করতে হবে, ক্রেডিট করাই দিতে হবে। দেখেন মিল খুঁজে পান? আমি সংক্ষেপে জার্নালটা বুঝাই। প্রথমে যখন আপনি পেরোলের জার্নাল দিবেন, আপনার পেরোলের এটা হচ্ছে কি স্টেটমেন্ট, তাই না? পেরোলের স্টেটমেন্ট থেকে যেটা পেমেন্ট করা হবে আপনার এমপ্লয়কে, সবগুলাকে করবেন ডেবিট। ঠিক আছে, তারপরে প্রতিষ্ঠানের মালিক যে ট্যাক্স গুলো দিবে সবগুলাকে কি করবেন, ডেবিট। ক্লিয়ার? তারপরে যতগুলো ডিডাকশন যাবে, ডিডাকশনের নামে পেয়েবল সৃষ্টি করব, ক্রেডিট করব। তারপরে হচ্ছে এটা কি এমপ্লয় পেইড ট্যাক্স, মানে আপনার প্রতিষ্ঠানের কর্মচারী যে ট্যাক্স গুলো পেমেন্ট করে থাকে সেগুলো কি পেয়েবল করে ক্রেডিট করে দেব। আর মালিক যেগুলো দেয় সেগুলো কি একবার ডেবিট করছি না, এখন পেয়েবল করে সেগুলো ক্রেডিট করে দিব। আর যে ব্যালেন্সটা থাকবে সেটার নাম কি স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, তাই না? নরমালি কি স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল হবে। বাকি যে ব্যালেন্সটা বা বাকি যে অ্যামাউন্টটা ফিগারটা থাকবে, আমি যদি এটাকে কালারিং করি, দেখেন এবার জিনিসগুলা কি চোখে ধরা ধরা খাইছে? খেয়াল করেন তো, এবার জিনিসটা মিলান। এটা কিন্তু পেয়েবলের জার্নাল, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবলের জার্নাল। ঠিক আছে, বুঝতে পারছেন? এই জন্য ধন্যবাদ। একবার এক্সপেন্স, এই জন্য একবার এক্সপেন্স সৃষ্টি করছি, একবার কি লায়াবিলিটি সৃষ্টি করছি না? বুঝাতে পারছি? সেম জিনিস। এরপর আসেন, তাহলে তো আমার এই জার্নালটা শেষ। এবার আসেন আমরা যখন পেমেন্ট করব, ভাই পেমেন্টটা দুই ভাবে, দুইটা হবে। দুইটা কেন হবে? এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল সৃষ্টি হলো না, এই পেয়েবলটাকে প্রথমে আগে আমার সরায় ফেলতে হবে। মানে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল ডেবিট, আপনি যে মেথডে পেমেন্ট করবেন বা যে ব্যাংক দিয়ে পেমেন্ট করবেন সেই ব্যাংকটা কি করবেন, ক্রেডিট করে দিবেন। এটা একটা। এরপরে বাকি যে পেয়েবল গুলো ছিল না, বাকি যত পেয়েবল ছিল না, এই পেয়েবল কে ডেবিট করে যে পেমেন্ট মেথড ব্যবহার করবেন সেই পেমেন্ট মেথড ক্রেডিট। হ্যাঁ, এখন দুইটা কেন হলো? আপনি চাইলে একটাও দিতে পারেন, কিন্তু যদি পেমেন্ট ডেটটা দুইটা হয়, ঠিক আছে, আপনার স্যালারি ডেটের পেমেন্ট যদি একটা হয় আর বাকি পেয়েবল গুলোর জন্য পেমেন্ট যদি আলাদা ডেটে হয়, তাহলে আপনাকে দুইটা পেমেন্ট ডেট ব্যবহার করতে হবে। কথা বুঝাতে পারছি? এই জার্নালটাই হইতেছে আসল। এটাকে বলা হয় পেরোল বুক কিপিং। মানে আপনাকে এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা আমি কোথায় পাইছি? আমার ক্লায়েন্ট সে একটা এজেন্সিতে গেছে, তার প্রতিষ্ঠানে যে পেরোল, পেরোল ম্যানেজমেন্ট সে এখানে করে আসছে, করে আসার পরে সে আমাকে এই রিপোর্টটা দিয়ে দিছে, দিয়ে বলছে যে আপনি এখান থেকে এবার বুক কিপিং করেন। আমি এখান থেকে জার্নালের মাধ্যমে বুক কিপিং করে দিচ্ছি। কথা বুঝাইতে পারছি? পেরোল এজেন্সি থেকে ক্লায়েন্ট নিয়ে আসবে, কারণ আপনার ক্লায়েন্ট পেরোল যে সাবস্ক্রিপশন কিনে আর কি, সে তার প্রতিষ্ঠানে এত খরচ তার বার্ডেন নিতে পারবে না। ঠিক আছে, আমি আপনাদের রিপোর্টও দিয়ে দিছি, জার্নালও দিয়ে দিছি।
ঠিক আছে? দুইটাই আপনারা বাসায় বসে আরো ব্যাখ্যা করে দেখতে পারবেন। হ্যাঁ, প্রজেক্ট, ব্যাংক ডিপোজিট, কাস্টমার স্টেটমেন্ট, পেরোল অ্যাজ পার অ্যাটাচমেন্ট, অনলাইন পেরোল ডিসকাশন, ভ্যাট রিটার্ন, বাজেট, নেক্সট। আমরা প্রত্যেকটা জিনিসই আলহামদুলিল্লাহ আলোচনা করলাম। ওকে।